দিবসে আমরা অত্যন্ত গর্বিত। মাননীয় শ্রী বেচারাম মান্না মশাইকে পেয়েছি, আমাদের সভাপতি ম্যাডামকে পেয়েছি। প্রথমেই আমি অনুরোধ করব আমাদের মাননীয় মন্ত্রীকে জাতীয় পতাকা উত্তোলন করতে এবং তারপরে আমাদের জাতীয় সঙ্গীত এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন। স্যার। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। जय हिंद जय हिंद। नेताजी सुभाष चंद्र बोसो की जय। महात्मा गांधी की जय। हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। স্যার এবারে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি পতাকা আপনি আমরা এবারে সবাই ওপরে সেমিনার হলে চলে যাবো, আপনারা চলে আসবেন। চলো বলে দিচ্ছি যা ডাটা না 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 আমার বিরুদ্ধে বেরোবো আমি আমার ডাটা দিয়ে দিচ্ছি এটা এইভাবে দেওয়া যায়। অটো টুটিস করতে হবে। এটা স্যার একটু বাড়ি শুনছে, জুতো করতে হবে না স্যার, ওটা জুতো ম্যাডাম। আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম
সম্মানযুক্ত অনুরোধ করছি। আমাদের রেজিস্ট্রার স্যার শ্রী সুনীল চট্টোপাধ্যায়, আমাদের সম্মানীয় অতিথি কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায়, প্রতি সরকার স্যার, অমিত কৃষ্ণ স্যার, সবাইকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। স্যার, এখানে উপবিষ্ট আমাদের অনারেবল ডিসি স্যার, অনারেবল মন্ত্রী মশাই, আমাদের স্টেটে এবং আমাদের প্রেসিডেন্ট সলিল চট্টোপাধ্যায় স্যার, আমাদের পরম শ্রদ্ধেয় অমিত কৃষ্ণ স্যার, এই রানী রাসমণির সাথে অঙ্গাঙ্গিভাবে সত্যিতে জড়িত এবং উপস্থিত শ্রী মানব উপস্থিত টুম্পা ম্যাডাম, উপস্থিত অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ, আপনাদের এবং উপস্থিত মাস্টারমশাই এবং স্টুডেন্ট ছাত্রছাত্রীদের আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকে এই গৌরবের দিনে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হয়ে আমরা বিশেষভাবে আমি তো নিজেকে গৌরবান্বিত মনে করছি। আজকে এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি ভালো মন্দ বিভিন্ন সাথে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছেন আমাদের মন্ত্রীমশাই। আমাদের পরম শ্রদ্ধেয় ডিসি স্যার তো আছেন, অন্যান্য যারা আমাদের অমিত কৃষ্ণ স্যার, যিনি একদম শুরু থেকে এই ইউনিভার্সিটির সাথে অন্তরের সাথে জড়িত, তারা উপস্থিত হয়েছেন। ফলে এই দিনে ওদের উপস্থিত হওয়াটা আমাদের ইউনিভার্সিটির আরও গৌরবান্বিত করেছে। এবার আমি আমাদের উপস্থিত মন্ত্রী মহাশয়কে ওনার বক্তব্য রাখার জন্য আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন যে আমাদের রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি আজকে প্রতিষ্ঠা দিবস। 2018 সালের 9 জানুয়ারি প্রথম নোটিফিকেশন হয়, যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই হুগলি জেলাকে বেছে নিয়েছিলেন। আজকে সেজন্য আমরা নিজেরাও খুবই গর্বিত অনুভব করছি যে আমাদের হুগলি জেলায় এরকম একটি ইউনিভার্সিটি হওয়ার জন্য। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আমাদের ইউনিভার্সিটির উপাচার্য অমিয় কুমার পান্ডা মহাশয় এবং ইউনিভার্সিটির অধ্যাপক যারা রয়েছেন, আমি প্রত্যেককেই শ্রদ্ধা সম্মান জানাই। আমাদের মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি টুম্পা ঘোষ এবং আমাদের এই ইউনিভার্সিটির প্রিয় ছাত্রছাত্রীরা সকলেই উপস্থিত রয়েছেন। আমাদের এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2011 যখন প্রথম মা মাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত হয়েছিলেন,
তখন এই রাজ্যে মাত্র 13টি ইউনিভার্সিটি ছিল। আমাদের এই বাংলার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য অন্য স্টেট বা ভারতবর্ষের বাইরে বিশ্ববিদ্যালয়গুলির উপর নির্ভরশীল হতে হতো। এখন বর্তমানে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 42টি ইউনিভার্সিটি আমাদের এই পশ্চিমবঙ্গে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তৈরি করেছেন, প্রতিষ্ঠা করেছেন, যা আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা নজির। এর মধ্যে 36টি হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়, বাকিগুলো বেসরকারি। অর্থাৎ আমাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য আর কোনো অন্য স্টেটের উপর নির্ভর করতে হবে না। এবং আমাদের এই ইউনিভার্সিটিতে, বিশেষ করে গ্রিন ইউনিভার্সিটিতে, এমন কিছু কিছু সাবজেক্ট পড়ানো হয় যা অন্য ইউনিভার্সিটি থেকে অত্যন্ত ব্যতিক্রম। তাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আজকে যে বিভিন্ন বিষয়ে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে পড়াশোনা করলে শুধু শিক্ষা জ্ঞান শুধু নয়, সেই রকম কিছু কিছু সাবজেক্ট আমরা গ্রিন ইউনিভার্সিটিতে পেয়েছি। এটা আমাদের কাছে অত্যন্ত মঙ্গল। এবং আপনারা নিজেরা জানেন যে ইউনিভার্সিটি যেখানে মূল কেন্দ্র আমাদের, সেখানে বাড়িগড়ি, সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু মাঝপথে ঠিকাদারদের গাফলতির জন্য বাতিল করার ফলে কিছুটা কাজ থমকে যায়। তবুও তার জটিলতা থেকে বেরিয়ে আবার কাজ নতুন করে শুরু হয়েছে। আমি আশা রাখবো যে ইউনিভার্সিটির মূল কেন্দ্র যে বাড়িগুলি, সেখানে তো নিশ্চয়ই আমরা সকলেই সেখানে ফিরে যাব, কিন্তু আমরা যেখানে রয়েছি সেই জায়গাগুলো আমাদের যতক্ষণ আছি সেই জায়গাগুলোকে আমাদের কিছুটা এনে নিতে হবে। এবং আমাদের সিংহ আমরা চাইব যে ইউনিভার্সিটির একটি আলাদা ক্যাম্পাস তৈরি হোক এ ব্যাপারে। এবং আমরা সাবজেক্ট পেয়েছি, আমরা অধ্যাপক পেয়েছি, কিন্তু আমাদের ঘরের সংকুলন রয়েছে। আমি এই সিঙ্গুর ব্লকের বেশ কিছু স্কুল যেগুলো ক্লাস ঘর ফাঁকা পড়ে রয়েছে, সেগুলো যাতে ব্যবহার করা যায় এজন্য দিয়ে সরকারি স্তরে সর্বস্তরের চেষ্টা চালায়। গত কয়েকদিন আগেও এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে আরেকটি স্কুল বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেই স্কুল ঘরগুলো ব্যবহার করার জন্য আমাদের বিরামনগর বালিকা বিদ্যালয়, সেখানে আমরা চেষ্টা চালাচ্ছি যে সেখানেও ইউনিভার্সিটির ক্লাসগুলো চালু করা। এবং আশপাশে বিশেষ করে কামারকুণ্ডু বৈদ্যনাথ সাউ কলেজ, এইরকম বেশ কিছু জায়গাতে আমরা বেছেছি। এবং পরিকাঠামোর ক্ষেত্রেও সরকারি সহযোগিতা মধ্য দিয়ে আমরা চলেছি। আমরা আশা রাখবো যে আগামী দিন এই ইউনিভার্সিটি বিশ্ব জুড়ে একটা খ্যাতি লাভ করবে। এবং আমাদের একটি বিশ্বাস যে একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত মান নির্ভর করে বিশেষ করে ছাত্রছাত্রীদের ওপর, তাদের আন্তরিকতা, অধ্যাবসায় এবং তাদের পড়াশোনার মানের উপর ইউনিভার্সিটির মান নির্ভর করে, সেটা আপনারা সকলেই জানেন। এবং তার সাথে সাথে শিক্ষা দানের পদ্ধতি, এখানে অভিজ্ঞ অধ্যাপকরা সকলেই রয়েছেন এবং ভিসি সাহেব নিজেও বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করে এসেছেন। আমি আশা রাখবো ছাত্রীদের আন্তরিকতা এবং আগ্রহ, আর বিশেষ করে শিক্ষকদের শিক্ষাদানের পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আমাদের সমন্বয়ের মধ্য দিয়ে এই বিদ্যালয়ে একদিন সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়বে। এবং বিদ্যালয়ের সুনাম যেটা রাখতে গেলে বিশেষ করে যেটা শ্রেণীকক্ষের বাইরে দরকার, সেটা হচ্ছে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা। এগুলো অবশ্যই আমাদের দরকার। সেগুলো আমরা সকলেই, ছাত্রছাত্রী এবং শিক্ষকরা সকলেই মেনে আগামী দিনে ইউনিভার্সিটির জয়যাত্রা আরো দিন বাড়ুক। আমরা 18 থেকে আমরা পৌঁছেছি 26-এ। এটা
যাতে শতবর্ষের পথে এগিয়ে যায়, এটাই আমাদের মূল লক্ষ্য। আর আমরা শ্রদ্ধা জানিয়েছি ইতিমধ্যে লোকমাতা রানী রাসমণি, যিনি এই বাংলার সামগ্রিক উন্নয়নে তিনি সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে তিনি অধিষ্ঠিত হয়েছেন এই বাংলা এবং প্রতিষ্ঠা লাভ করেছে বাঙালির হৃদয়ে। আমরা তাকেও শ্রদ্ধা সম্মান জানাই। তার আশীর্বাদ নিয়ে আসুন আমরা সকলে ইউনিভার্সিটিকে সুউচ্চতা পৌঁছে আমরা বিশ্বস্তরে খ্যাতি অর্জন করি। এইটুকু কথা বলে আমি আজকে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি, তবুও উপাচার্য সাহেব বলেছিলেন যে একবার আসতে আমি আসার সুযোগ পেয়েছি, অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। আমি তাই আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে এবং অধ্যাপক অধ্যাপিকাদের শ্রদ্ধা সম্মান জানাই, ভিসি সাহেবকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনারা সবাই বসুন। আমাদের মাননীয় শ্রদ্ধেয় অমিত কৃষ্ণ স্যার, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর, যিনি শুধু ওনার আরও অনেক নানা দিক রয়েছে, যিনি আমাদের ইউনিভার্সিটির সাথে একেবারে শুরু থেকে জড়িত এবং আন্তরিকভাবে অনেক প্রাণে তার উন্নতির জন্য চেষ্টা করেন, তার ডেভেলপমেন্ট, তার প্রগ্রেসের জন্য চেষ্টা করেন। এই অমিত কৃষ্ণ স্যারকে এখন ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। নমস্কার ম্যাডাম, আমি সবাইকে যথাস্থানে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমাদের সামনে স্পিকাররা আজকে রয়েছে, ওনাদেরও আমার প্রণাম জানিয়ে আমি দু একটা বক্তব্য রাখছি। রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি তার একাডেমিক জার্নিটা শুরু হয়েছিল 2020 সাল। 2020 সাল সেটা কোভিড পিরিয়ড, ভয়ঙ্কর এক সময়। 18 ডিসেম্বর রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি স্টার্টেড ইটস একাডেমিক জার্নি। মাত্র দুটো সাবজেক্ট নিয়ে সেই সময় আমাদের জার্নি শুরু হয়েছিল। সেই সময় ইউনিভার্সিটির দায়িত্বে ছিলেন শ্রদ্ধেয় অনারেবল প্রফেসর আশুতোষ ঘোষ স্যার, উনি সেই সময় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার ছিলেন। তো ওই সময়টাতে আমার এখনো তো মনে পড়ে স্যারের তো লিডারশিপে কিরকম ভাবে অনলাইনে থেকে থেকে একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো কিভাবে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি করেছিল। এখন স্টুডেন্টস হিসাবে তোমরা ধরো যারা আছো, সেই সময়তে রানী রাসমণিতে কেমিস্ট্রি আর এনভায়রনমেন্টাল সায়েন্স এই দুটো সাবজেক্ট নিয়ে জার্নিটা শুরু হয়েছিল এবং 25টা করে সিট ছিল, একটা সিটও ফাঁকা থাকতো না। আর কেমিস্ট্রিতে 25টা সিটের জন্য অ্যাপ্লিকেশন করতে আমার মনে আছে প্রায় 570-580 জন। তো সেই সময় স্টুডেন্টদের মধ্যে রানী রাসমণিতে একটা এমএসসি কেমিস্ট্রি করবো এরকম নিয়ে একটা প্রচন্ড উন্মাদনা ছিল। শ্রদ্ধেয় মন্ত্রীমশাই কিছুক্ষণ আগে এসেছিলেন, আমার এটাও তো এখনো মনে পড়ে। মন্ত্রীমশাইও পেরে উঠতেন না রানী রাসমণিতে সুযোগ না পেয়ে এত স্টুডেন্টস ওনার কাছে গিয়ে অনুরোধ রাখত। তো তারপরে দেখো এখন তোমরা বিভিন্ন স্কলারশিপ পাচ্ছ, ইন্সপায়ার, কন্যাশ্রী বা বিভিন্ন স্কলারশিপ। সেই সব কিছু ধরো প্রথম অনারেবল ভাইস চ্যান্সেলর স্যারের সাথে থেকে কাজগুলো এইভাবে তখন আমরা করেছিলাম। তো রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির যে স্টুডেন্টসরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে স্ট্যাটিস্টিক্স সেটা আমি তোমাদের শেয়ার করতে পারবো। অনেক স্টুডেন্টস খুব ভালো জায়গায় তারা প্রতিষ্ঠিত, যেমন ধরো বিআরসি বা ধরো এনজিসি এরকম জায়গায়, আইআইটি আইজার গুলোতে অনেক স্টুডেন্টস পিএইচডি করছে। এটা ছাড়াও ভারতের বাইরেও অনেক স্টুডেন্ট তারা হায়ার স্টাডিজ করার জন্য তারা গিয়েছে। তো রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটিতে হয়তো ক্যাম্পাসটা হয়তো ছিল না বা পার্মানেন্ট ফ্যাকাল্টি সেই অর্থে হয়তো ছিল না, কিন্তু যারা এখানে ক্লাস নিয়েছেন বা যারা ক্লাস নিচ্ছেন তাদের ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিকতা বা আবেগ, এটার অভাব কিন্তু কোনোদিনও হয়নি। স্টুডেন্টরা সবসময় তাদের যে কোনো রকম সাপোর্টের জন্য টিচারদের সবসময় পাশে পেয়েছে। সুতরাং রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি এটা একটা ছোট একটা পরিবারের মতো। তো এখানে আমাদের গড়পড়তা অন্যান্য ইউনিভার্সিটির মতন সম্পর্কটা ছাত্র শিক্ষকের মধ্যে সেরকম নয়। এখানে আবেগের গুরুত্ব অনেকটা বেশি। টিচার এবং ছাত্রছাত্রীদের সমীকরণটা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেকটাই অন্যরকম। আর এটাও একটা খুব আনন্দের বিষয়, এই রানী রাসমণি গ্রিন
ইউনিভার্সিটির প্রচুর স্টুডেন্টস, অন্তত 15-16 জন স্টুডেন্টস তাদের বেশ ভালো ভালো স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স জার্নালে তাদের পাবলিকেশন হয়েছে। রানী রাসমণির পরিবারটা খুব ছোট, হয়তো, কিন্তু আমাদের চারপাশে তথাকথিত যে বড় ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি বা কল্যাণ ইউনিভার্সিটি, সেখানে কিন্তু আমরা স্টুডেন্টদের এই ধরনের অ্যাচিভমেন্টগুলো অতটা প্রতিফলিত হতে আমরা দেখতে পাই না। তো রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি সবসময় চেষ্টা করেছে। এখন আমাদের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর স্যারের উদ্যোগে আরো অনেক নতুন নতুন সাবজেক্ট এখানে এখন শুরু হয়েছে। আমরা আশা রাখতেই পারি যে স্যারের অনুপ্রেরণা এবং সবার সহযোগিতায় রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি একটা খুব বড় জায়গায় আগামী দিনে যাবে। আর এটা আমাদের মাথায় রাখতেই হবে। আমি একটা একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমাদের এই ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট কত সিজিপিএ পেলো, 8.5 পেলো কি 9.5 পেলো, সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে স্টুডেন্টরা কিরকম মার্ক রাখতে পারছে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখনকার দিনে আমরা এখন যেটা জানি, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি সবসময় এটা চেষ্টা করেছে বা এটার উপর ফোকাস করেছে যে আমরা ইউজি বা পিজি কারিকুলামটাকে কি করে রিসার্চ ওরিয়েন্টেড, রিসার্চ সেন্ট্রিক আমরা কি করে করব। আমরা ইউজি পিজি কারিকুলামে মডার্ন রিসার্চটাকে কিরকম ভাবে আমরা ইনকালকেট করতে পারি, একটুখানি অন্যরকম ভাবে যদি আমরা ভাবনা চিন্তা করি। এই সময় কেমিস্ট্রি এডুকেশন বা সায়েন্স এডুকেশন নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক ধরনের কাজ হচ্ছে। তো আমাদের এগিয়ে যাওয়ার অনেক স্কোপ রয়েছে। সুতরাং ওই শুধু আমরা ক্লাস করলাম চলে গেলাম, তার বাইরে আর একটু বৃহত্তর ভাবে যদি আমরা ভাবতে পারি তাহলে অনেকটা সুবিধা হবে। তো ছাত্রছাত্রীদের কাছে একটাই তো অনুরোধ, খুব ছোট্ট জায়গা থেকে ইউনিভার্সিটি মাত্র 2টো সাবজেক্ট নিয়ে 2020 সালের 18ই ডিসেম্বর একাডেমিক জার্নি স্টার্ট করেছিল। দেখতে দেখতে 5টা বছর হয়ে গেল। আজকে ইউনিভার্সিটির ফাউন্ডেশন ডে। রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি যারা আমরা প্রথম থেকে যারা ছিলাম ওতপ্রোতভাবে, স্কলারশিপ থেকে শুরু করে ন্যাশনাল লেভেলে আমাদের অ্যাফিলিয়েশন অ্যাক্রেডিটেশনে বা সব কিছু থেকে, এটা আমাদের কাছে খুব আবেগের জায়গা। তোমরাও এই ইউনিভার্সিটিটাকে শুধু ওই একটা ক্লাসরুম হিসেবে তোমরা ভেবো না, এটাকেও তোমরা তোমাদের পরিবারের একটা পার্ট করে নাও। অফিসিয়ালস যারা রয়েছেন, অনারেবল স্যার, সবাই তোমাদের জন্য মারাত্মকভাবে সহযোগিতা করেছেন বা করছেন বা আগামী দিনেও করবেন। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। খুব ভালো কিছু করতে পারলে ইউনিভার্সিটি বড় জায়গায় যাবে। আমরা সবাই ধরো যে যেখানে থাকি সারাটা জীবন যেন এই ইউনিভার্সিটির জন্য একটা গর্ব যেন অনুভব করি। তোমাদের মধ্যেও সেই প্রাউড ফিলিংটা যাতে আসে, তোমরাও সেটা চেষ্টা করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনার এত মূল্যবান বক্তব্য, আপনার অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করার জন্য। তারা অনেক কিছু জানতো না, জানতে পারলো। আপনাকে আমরা যেখানেই থাকুন না কেন সবসময় আমাদের সাথে মানসিকভাবে তো চাই, এমনি ভবিষ্যতে যেন আপনাকে পাই, যে কোনো অবস্থায় ডাকে যেন পাই। এরপর আমি আমাদের মাননীয় ভিসি স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ দিনগ্রহণ। আজকে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে একটা অন্যতম দিন। 2018-17 সালে বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল গ্রিন ইউনিভার্সিটি অ্যাক্ট গৃহীত হয়েছিল এবং 2018 সালের 9 জানুয়ারি অন্যান্য কতগুলি নতুন বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়েরও গেজেট নোটিফিকেশন হয়। এই গেজেট নোটিফিকেশন যেদিন হয় সেই দিনটিকেই প্রতিষ্ঠা দিবস বলে আমরা পালন করি। মঞ্চে উপবিষ্ট কিছুক্ষণ আগে ছিলেন, যাকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারেরই একজন অভিভাবক এবং বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ বলে, সদস্য করে ভাবি, শ্রী রাজারাম মান্না মহাশয়, শ্রীমতী টুম্পা ঘোষ। তিনি আপনার অবাক হয়ে যাবেন, আমাদের এই ছোট্ট পরিবারে আমরা এমনভাবেই বাস করি। তিনি একটা স্পোর্টস চলছে সেইটাকে থামিয়ে রেখে আমাদের এই অনুষ্ঠানটির জন্য এসেছিলেন। এই কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর সুভাষিস পান্ডার, আজকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অমৃত কৃষ্ণ মিত্র, যিনি আবার আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের অঙ্গ। কারণ একদম শুরু থেকে
পার্টিকুলারলি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আজকে যে অবস্থা, সেটার জন্য অমৃত কৃষ্ণ স্যারের একটা বিরাট অবদান আছে। আমি আমার কাছে আমার অন্তরের গভীরতম স্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক বা আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকারা আছেন, ছাত্রছাত্রীরা আছে, সন্তানতুল্য ছাত্রছাত্রীরা, আজকে আমরা খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে দুজন বক্তাকে মোটিভেশনাল লেকচার দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। একজন বক্তা তিনি বলবেন, মানে আমি ওই করে না সূচনাটা করে দিয়ে যেতে চাই। একজন বক্তা তিনি বললেন, আমার বাড়িতে কেউ সায়েন্সই পড়েনি, আমি প্রথম সায়েন্স পড়লাম। তিনি আমাদের এই হুগলি জেলারই ছেলে, মানুষ, ছেলে বলবো না, আমার ভাতৃপ্রতিম ডক্টর কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায়। তিনি সিএসআই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, এখন চিফ সায়েন্টিস্ট, মানে যেটা ইকুইভ্যালেন্ট টু ডিরেক্টর গ্রেড। খুব অবাক হওয়ার কিছু থাকবে না যদি আমরা অনতি বিলম্বে কৃষ্ণানন্দ বাবুকে কোন প্রতিষ্ঠানের শীর্ষ পদে অধিষ্ঠিত হতে দেখি। তিনি হুগলি মহর্ষি কলেজে পড়াশোনা করেছেন। উনি বললেন, উনি আমাকে দাদাই অন্যদা, আমি কি বলবো? আমি বলবো, হুগলির একজন মানুষ হয়ে হুগলি জেলার একটি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা কি করবে ভবিষ্যতে, সেই সম্বন্ধে আপনি বলবেন, আর কিছু বলবো না। সেই জন্য ওনার টাইটেল বলে কিছু দেওয়া নেই, মোটিভেশনাল স্পিচ। দ্বিতীয় মানুষটি এশিয়াটিক সোসাইটির সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র যিনি তৈরি করে দেন, তিনি হচ্ছেন ডক্টর জগৎপতি সরকার। উনিও আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবারের সঙ্গে জুড়ে গেছেন। লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের পঠন পাঠনের দেখভাল করেন উনি। রানী রাসমণি না থাকলে দক্ষিণেশ্বর হতো না। দক্ষিণেশ্বর যদি না থাকতো, কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ হতেন না। শ্রীরামকৃষ্ণ না থাকলে উত্তর কলকাতার সিমলার নরেন্দ্রনাথ দত্তই হয়ে থেকে যেতেন, হয়তো স্বামী বিবেকানন্দ হতেন। এটি আমার কথা নয়, সিস্টার নিবেদিতা দ্য মাস্টার এট এ শহীন বলে গ্রন্থে তিনি লিপিবদ্ধ করে গেছেন। তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়, আমি এর আগে একদিন বলেছিলাম, সম্রাট শাহজাহানের দরবারে পারস্য দেশ থেকে এক পর্যটক এসেছেন। এসে তখন বলছেন যে, আচ্ছা, এর সম্রাট বলছেন, আমার সাম্রাজ্যকে তুমি কেমন ভাবে ব্যাখ্যা করবে? বলো, মহারাজ জানবো না, আপনার সাম্রাজ্য হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো, একদম প্রস্ফুটিত। আর বলো, তোমার দেশ? বলো, আমার দেশ হচ্ছে প্রথম আবার দ্বিতীয় চাঁদ। কথাটি খুব অর্থবহ। যখন কোনো একটি জিনিস পূর্ণতা প্রাপ্ত হয়, চক্রবাত পরিবর্তনের মতো তার একটা ডাউন পড়া শুরু হয়। আর যে সবে প্রথম আবার দ্বিতীয় চাঁদ, সে পূর্ণিমায় পূর্ণতা প্রাপ্তির পথে তার একটা দিগন্ত বিস্তৃত অবকাশ থাকে। আমাদের প্রতিষ্ঠানটি খুব ছোট্ট এখন। বোস ইনস্টিটিউটের যে আমরা সিম্বলটা যদি দেখি, তাতে সিম্বলটা হচ্ছে বজ্র। আচার্য জগদীশ চন্দ্র বসু করে গিয়েছিলেন এই সিম্বলটি, তিনি পরিকল্পনা করেন। বজ্র কি দিয়ে তৈরি হয়? প্রথম বজ্র তৈরি হয়েছিল সেই অর্থে দধিচির আত্মত্যাগের মধ্যে। আমাদের এই প্রতিষ্ঠানে এরকম বহু দধিচি আছেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি আজকে যেটুকু আমরা জায়গায় পৌঁছতে পেরেছি,
আজকে তো একটু নিজেদের ঢাক পেটানোর জায়গা। এই বিশ্ববিদ্যালয় থেকে স্যার এখন পর্যন্ত কেমিস্ট্রিতে 12 জন নেট পাস করেছে। তাদের মধ্যে একটি ছাত্র, এই অমৃত স্যারই জানেন, প্রায় 15টি তাদের এমএসসি প্রজেক্টের কাজ, সেইগুলোতে তাদের পাবলিশ পেপার রয়েছে। আমাদের নিউট্রিশন পাবলিক হেলথে গত বছর একজন আমাদের তিনি পড়াতেনও, তিনি নেট চেয়ারে পেয়েছেন। ইংরেজিতে একজন নেট চেয়ারে পেয়েছেন। মানে আমাদের কিছুই নেই, কিন্তু কি আছে, এই যে বলেছিলেন না সেই হিন্দি সিনেমায় মেরে পাস মেরে মা হয়, আমাদের একটা বিশাল হৃদয় আছে। আর আমরা সেই শঙ্খ ঘোষের কবিতায় বলতে পারি, আপনারা জানেন গল্পটির ইতিহাস, বাবরের প্রার্থনা। হুমায়ুন ভীষণ অসুস্থ, বাবর তখন প্রার্থনা করছে, এই তো জানুয়ারিতে বসেছি, পশ্চিম মুখ করেই তো নামাজ বা প্রেয়ার করা হয়। আজ বসন্তের শূন্য হাত ধ্বংস করে দাও, আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। আমাদের এই আমরাও ঠিক প্রত্যেকেই, যারা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের এবং সদস্য, অসুস্থ কেউ নয়, আমার সন্ততি যেন প্রাণ পায়, সেই আবেদনটি সবার জন্য, সবার কাছে থাকবে। কৃষ্ণানন্দ সাহেব, জগৎপতি সাহেব বা আরো অন্যদের কাছে শতদল বাবু, প্রতীকবাবু গতকালকে একটি আন্তর্জাতিক কনফারেন্সে উনি পেপার প্রেজেন্ট করেছেন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে প্রতিনিধিত্ব করে। সেখানে উনি খুব প্রশংসিত হয়েছেন। আরো একটি কথা ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি, গর্বের দিন গতকাল আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজি, তারা কল বা প্রপোজাল চেয়েছিল ফিস্ট বলে, কতগুলি মানে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। ফর্চুনেটলি, মানে প্রাইড, ইটস এ ম্যাটার অফ ইমেন্স প্রাইড, আন্ডার দি এবল লিডারশিপ অফ ডক্টর অমৃত কৃষ্ণ মিত্র, আমাদের কেমিস্ট্রি বিভাগ শর্টলিস্টেড হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, এবং নীতিগতভাবে আমাদের প্রকল্পটি অনুমোদিত হয়েছে। একটি জায়গায় বাধা, ওরা বলছেন তোমাদের যে যন্ত্রগুলি দেব, সেই যন্ত্রগুলি রাখবে কোথায়। এই যে আমাদের মন্ত্রীমশাই বললেন, চেষ্টা করছেন। শেষে একটি কথা, রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করব, শুভ কর্ম পথে ধরো নির্ভয়খান, সব দুর্বল সংশয় হোক অবসর। সবাই ভালো থাকবেন, আর প্রাণ ভরে আপনারা আশীর্বাদ করুন, প্রার্থনা করুন, যেমনটি বাবর হুমায়ুনের জন্য করেছিলেন। ধন্যবাদ। না, এবারে আর কিছু না, কারণ আমরা স্যারেদের কাছ থেকে লেকচার শুরু হয়ে গেল, মানে আমাদের আলোচনা বলতে পারছি না, আপনারা তো বক্তব্যই থাকছে। এখন আমাদের মাননীয় উপস্থিত অতিথি শ্রী জগৎপতি সরকার মহাশয়, প্রফেসর জগৎপতি সরকার মহাশয়কে, এবং আমাদের উপস্থিত সম্মানীয় অতিথি কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায় স্যারকে আমাদের তরফ থেকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন দিয়ে সম্মানিত করা হবে। আমি একটু সাইডটা করে দিচ্ছি। টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, appreciated for your motivational deliberation on the observance of Foundation Day of the University. Dr. Krishnananda Chattopadhyay, Chief Scientist, Structural Biology and Bioinformatics, CISR, Indian Institute of Chemical Biology, Kolkata.
token of appreciation appreciated for your excellent presentation on the topic titled A Study of the Ancient History of the District of Hooghly on the Observable Officer Day of the University. Dr. Jagatpati Sarkar, former research officer officiating the Asiatic Society, Kolkata. স্যার অমিত স্যারকে বলবো ওটা অনুরোধ করতে, স্যারের হাতে আপনার ভোট অফ থ্যাঙ্কস দিয়ে আমরা মাননীয় সভাপতি মহাশয়, উনি আজ এখন আমাদের মধ্যে নেই, আমাদের সম্মানীয় মন্ত্রী মহাশয়, মাননীয় অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আজ রানী রাসমণি ইউনিভার্সিটির পবিত্র প্রতিষ্ঠা দিবসে গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা সকলেই অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এই ঐতিহাসিক মুহূর্তে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার সৌভাগ্য হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। সবার প্রথমে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের প্রধান অতিথি সম্মানীয় মন্ত্রী মহাশয়কে, যিনি অতি ব্যস্ততা থাকা সত্ত্বেও অল্প সময়ের জন্য এসে আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন এবং তার মূল্যবান উপস্থিতি ও অনুপ্রেরণা বক্তব্য আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় উপাচার্য মহাশয়, রানী রাসমণি ইউনিভার্সিটিকে, যার দূরদৃষ্টি, নেতৃত্ব, একনিষ্ঠতা ও শিক্ষা দর্শন এই বিশ্ববিদ্যালয়কে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কৃতজ্ঞ সভাধিপতি মাননীয় সভাধিপতি মহাশয়, যিনি তার বিজি শিডিউল সত্ত্বেও অল্প সময়ের জন্য হলেও আমাদের এই আজকের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হয়ে আমাদের সম্মান জানিয়েছে। বিশেষ ধন্যবাদ জানাই সরকারি ডিগ্রি কলেজ সিঙ্গুরের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে, ওনার সহযোগিতা শুভকামনা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ডক্টর প্রফেসর কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায় মহাশয়, প্রধান বিজ্ঞানী আইআইসিটি কলকাতা জানাচ্ছি। উনি যে অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের ছাত্রদের সামনে রাখবেন, আমার নিশ্চিত ধারণা আমাদের শিক্ষার্থীদের মনে বিজ্ঞান মনস্কতা ও গবেষণার আগ্রহ তিনি জাগিয়ে তুলবেন। এছাড়াও আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জানাই ডক্টর প্রফেসর জগৎপতি সরকার মহাশয়কে, তিনি প্রাক্তন পরিচালক এশিয়াটিক সোসাইটি কলকাতা। উনি আজকে যে বিষয়টি বলবেন, হুগলি জেলার প্রাচীন ইতিহাস বিষয়ক যে বক্তব্যটি রাখবেন সেটি গবেষণাধর্মী বক্তব্য এবং আমার স্থির বিশ্বাস আমাদের ছাত্রছাত্রীরা এই বক্তব্য শুনে খুবই উপকৃত হবে। আমার ধন্যবাদ প্রাপ্য আমাদের কন্ট্রোল এক্সামিনার, ডিও স্যার, সহকারী রেজিস্ট্রার, সকল বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীবৃন্দ, যাদের নিরলস পরিশ্রম ছাড়া এই ছোট্ট অনুষ্ঠানটা আমরা সাফল্যমণ্ডিত করতে পারতাম না। সবশেষে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সন্তান তুল্য প্রিয় ছাত্রছাত্রীদের। তোমরাই এই ইউনিভার্সিটি বা এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ, তোমরাই আমাদের প্রাণ, তোমরাই আমাদের গর্ব। এই শুভক্ষণে স্মরণ করতে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনুপ্রেরণা উৎস মাতা রানী রাসমণিকে, যিনি বলেছেন ঈশ্বর সেবাই মানব সেবা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের পথ দেখিয়েছেন, যত পথ তত পথ বলে। স্বামী বিবেকানন্দ আমাদের শিক্ষা দিয়েছেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনে করিয়ে দেন, যেখানে জ্ঞানের দ্বীপ জ্বলে সেখানে অন্ধকারের স্থান নেই। এই মহামূল্যবান আদর্শকে হৃদয় ধারণ করে রানী রাসমণি ইউনিভার্সিটি আগামী দিনে শিক্ষা, গবেষণা, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছবে, এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। পুনরায় সকল অতিথি অংশগ্রহণকারী ও সহযোগীদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ধন্যবাদ। ম্যাডাম, আপনি কৃষ্ণানন্দ স্যারকে ইন্ট্রোডিউস করে দিন। আমরা এটা ছেড়ে বসে হ্যালো, এখন আমি
আমাদের শ্রদ্ধেয় মাননীয় কৃষ্ণচন্দ্র চট্টোপাধ্যায় স্যার, যিনি সিএসআইআর উনি আমাদের একটা ন্যাশনালি ইন্টারন্যাশনাল ফেমাস গবেষণা প্রতিষ্ঠান আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কলকাতার চিফ সায়েন্টিস্ট। উনি কাজ করেন স্ট্রাকচারাল বায়োলজি, প্রোটিন কেমিস্ট্রি, যেখানে প্রোটিন ফোল্ডিং আনফোল্ডিং হলে আমাদের ব্রেনের যে ডিজেনারেটিভ ডিজিজ ও ব্রেন ডিসঅর্ডার ডিজিজগুলো হয় সেই নিয়ে ওনার নানা দিগন্তকারী গবেষণা যেগুলো ফেমাস জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ করেছেন এবং উনি ন্যাশনালি ইন্টারন্যাশনালি ফেমাস। আমি ওনাকে রিকোয়েস্ট করবো ওনার কাজের একটু দিক ব্রিফলি আমাদের ছেলে মেয়েদের আলোচনা করেন, তারপর উনি ওনার আলাদা আলোচনাগুলো তুলে ধরবেন। ঠিক আছে, আমি বলছিলাম দেখা যে আমাকে ইন্ট্রোডিউস করার কিছু নেই। আমার নাম কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায়, অত্যন্ত সাধারণ মানুষ। এখানে তোমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় আমাকে ধরে বেড়ে নিয়ে এসছেন, একটা শক্ত কাজ দিয়েছেন, তারপরে শক্ত কাজটাকে আরেকটু শক্ত করে দিলেন কৃষ্ণাদি। আমি একটুখানি বলছি আমি কি করি, তারপরে আমি চলে যাচ্ছি যে নামটা করতে বলা হচ্ছে সেটাতে। আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, যাদবপুর ইউনিভার্সিটি 3 নম্বর গেটের উল্টো দিকে, তোমরা হয়তো গেলে চিনতে পারবে। আমার ল্যাব আছে, ছোট্ট ল্যাব, খুব ছোট্ট। আমরা ওখানে এক ধরনের রোগ নিয়ে কাজ করি যেগুলোতে বলা হয় নিউরো ডিজেনারেটিভ ডিজিজেস। তোমরা দেখবে, এবং এখন আমাদের ছোটবেলায় এটা আমরা দেখতাম না, এখন আমি দেখছি পাড়ায় পাড়ায় যে কিছু মানুষ একটু অসংলগ্ন হয়ে পড়ছে, যাদের বয়স বেশি, যে কাজগুলো ওনারা খুব সহজে করতে পারতেন সেগুলো আর পারছেন না। দিনকে রাত করছে, রাতকে দিন করছে, ভুলে যাচ্ছে, অনেক রকমের সমস্যা হচ্ছে। আমরা তখন অনেকে বলি পাগল হয়ে গেছে টাইপের, অনেকে বলি আমরা এদেরকে যেটুকু সম্মান দেওয়া উচিত আমরা দিতে পারি না। এরা আমাদের বাবা, এরা আমাদের মা, এরা আমাদের ঠাকুমা, দিদিমা, আমাদের প্রিয়জন। এটা কিন্তু পাগল না, এক ধরনের ডিজিজ। আমরা বলি বা বিজ্ঞানের ভাষায় ডিমেনশিয়া। এই ডিমেনশিয়াতে কিছু ব্রেনের কিছু প্রোটিন মানে কি? প্রোটিনগুলো হচ্ছে যে আমাদের রবীন্দ্রনাথের কথায় এরা হচ্ছে যারা কাজ করে, আমাদের ওয়ার্কিং ক্লাস, হিউম্যান ফিজিওলজিতে এরা হচ্ছে ওয়ার্কিং ক্লাস পিপল, যারা কাজ করে। এরা সব কাজগুলো করে, যখন তারা কাজগুলো করতে পারে না তারা ব্রেনের এগ্রিগেট করে এবং সেখান থেকে ওই ডিজিজগুলো হয়। তাই নিয়ে আমাদের কাজ কেন হয়, কি বৃত্তান্ত। আমি তোমাদেরকে আগাম জানিয়ে রাখছি যে তোমার যদি কোনো রকম ইচ্ছে হয় আমরা কি করি জানতে বা জানাতে বা ভাবতে, তুমি আমার ল্যাবে চলে এসো এনি ডে, ইউ ক্যান স্পেন্ড এনি ডে। আমার নাম্বার আছে আমাদের মাস্টারমশাইদের কাছে, ঠিক আমাকে কল করে চলে এসো, উইল টক। আমি দেখিয়ে দেবো যে আমরা কিভাবে করি, আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট আছে। আর তোমাদের যারা রিসার্চার বিজ্ঞানী যারা আছে তাদের যদি কোনো কিছু যন্ত্রপাতি দরকার হয় বা কিছু হয়, কোথাও আটকে যায় আমাকে জানালে সেই যদি আমাদের সেগুলো থাকে আমরা মেজারমেন্টগুলো করার ব্যবস্থা করি। এটা অফিসিয়ালি বলছি না, প্লিজ ডোন্ট রেকর্ড ইট, কিন্তু আমি করে দেবো, ঠিক আছে? কারণ আমাদের কিছু নিয়ম কানুন মানতে হয় এবং সেগুলো বোধহয় সবাইকে বলা দরকার নেই। কিন্তু আমরা দেশের টাকাতে কাজ করি, দেশের কাজে লাগবে সেগুলো। আমার মানে তোমাদের যদি কোনো অসুবিধা হয় কন্ট্যাক্ট নেই, বুঝলে যাবে, ঠিক আছে? অলরাইট, তো আমি ভালো স্পিকার নই, আমি একজন সাধারণ মানুষ, ভালো করে কথা বলতে পারি না ধরে নাও। তো তোমাদের ডক্টর পান্ডা যেভাবে বললেন আমি জাস্ট পাওয়া হয়ে গেছে, আমি একটু কইরা। হ্যাঁ, তো আমি বলছি আমি ইন্সপিরেশন টক কি দেবো, ঠিক আছে? আমি যেটা করতে পারি, মেবি আমার জীবনের আমি আগে যা যা ঘটেছে সেখান থেকে আমি ইন্সপিরেশন পেয়েছি,
যেগুলো আমাকে ইন্সপায়ার করেছে আমি সেইগুলো একটু আমি বলতে পারি। আমি সেগুলোই বলবো, জ্ঞান দেওয়া হয়ে যাবে, তখন মনে হবে যে প্রচন্ড ভোট করছে লোকটা, হাততালি দেবে, সঙ্গে সঙ্গে থেমে গেছে। ঠিক আছে, না ইটস আ ডিল। আমি এইভাবে কাজ করি। তো আমি যদি ফিরে যাই আমার ছোটবেলায়, আমি অ্যাকচুয়ালি খুব সাধারণ ছেলে। আমাদের বাড়িতে বিজ্ঞান ঢুকবে, আমার বাবা সংস্কৃতে লেগেছিলেন, আর তার সঙ্গে বাবার বাংলার একটা মাস্টার্স ডিগ্রি ছিল। তো আমি বলতাম যে তুমি দুটো এমএ করলে কেন? তখন বলতে তুই সায়েন্স করিস, বুঝবি যে দুটো এমএ একটা দায়িত্ব আছে। আমি বললাম কি রকম? তখন বাবা বললেন বিষ্ণুদেব পড়িস, এটা ওনার একটা কবিতা আছে অন্ন দেবতা, প্রথম দুটো লাইন ছান্দ হিসাবে সংস্কৃত উপনিষদের একটা থেকে উনি বলবেন, অন্নমিতি হোবাচ সর্বাণি হবা ইমানি হুতান্নমেব প্রতিহারবনামি জীবন্তী শেষ দেবতা। উনি বলছেন যে সংস্কৃতে দেখবি অনেক ছবি আছে, ছবিটা একটু দূর থেকে তোলা। একটা ভাষা যেমন সংস্কৃত, সেটা অনেক ছোট ছোট জিনিসগুলোকে ইউনিফাই করে, মানে একত্রিত করে, একটা ওভারঅল হোলিস্টিক পিকচার দেয়। সেই ছবিটা কিন্তু ফিজিক্সও দেয়। ফিজিক্সের একটা আইডিয়া হচ্ছে অনেক কিছু দেখা দেখে সেটাকে ইউনিফাই করা, দ্যাটস ফিজিক্স। Unification of nature or natural rules and regulations. Physics. এই যে হোলিস্টিক পিকচার, এই যে অন্য দেবতা ছবি সংস্কৃত পেলি, সেটা তোর মাথায় ঢুকবে না যদি না তুই অ্যাকচুয়ালি উনি কি বলছেন, তুই যদি ভালো করে না খাস, এটি হচ্ছে এই শ্লোকটা বলছেন, কিন্তু ভালো করে খাওয়া দাওয়া না করিস আমি তোকে অভিশাপ দেবো। এটা তো মাথায় ঢুকবে না তুই যদি অ্যাকচুয়ালি ভালো করে না খাস। খিদে কাকে বলে সেটা বুঝতে তোকে বাংলা পড়তে হবে, অথবা মারাঠি পড়তে হবে, অথবা গুজরাটি পড়তে হবে, বুঝতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে। সুকান্ত ভট্টাচার্য, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝড় রুটি। পূর্ণিমা চাঁদ আমাকে রোমান্টিক করছে না, আমাকে লোক দেখাচ্ছে। তাই জন্য বাংলা লেখা দরকার। এখানে একজন বাংলা লেখে আছেন তার জন্য। তো ইউনিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। গেটিং দ্য আইডিয়া অফ আ ইউনিফাইং field is important. Diversity is also important. Evolution is important. Everybody is different. That's your biology. Now, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? রবীন্দ্রনাথ যখন উনি বলছেন যে তোমারে তুমি যারে নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, তুমি যারে নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে। আমাদের মধ্যে অনেকেই আছে যে আমাদের মতো করে হাঁটতে পারছে না, পিছিয়ে পড়ছে। আমাদের দেখতে হবে তাকে বেশি করে। যে লোকটা ভালো করে দৌড়তে পারছে না সে কিন্তু তোমাকে আটকে রাখবে। ইন কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজ দ্যাটস আ রিয়েলি কেমিস্ট্রি। যারা সমস্ত প্রিভিলেজ থেকে বঞ্চিত বা তাদের কাছে প্রিভিলেজ গুলো কম, তাদেরকে না দেখলে আমরা অ্যাজ আ নেশন, অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ আ আমরা পারব না। সংস্কৃত, বাংলা, কেমিস্ট্রি, ফিজিক্স, হিস্ট্রি, বায়োলজি সবকিছু একটা ইকোসিস্টেম। সেই ইকোসিস্টেমটা বোঝার জন্য আমরা বিভিন্নভাবে পড়াশোনা করতে পারি, কিন্তু ফিলোসফিটা বুঝতে হবে। And that is why সবচেয়ে বড় ডিগ্রিটার নাম কিন্তু ডিগ্রি অফ ফিলোসফি, PhD। গুড টু নো যে আমাদের এখান থেকে অনেক লোক, অনেক ছাত্রছাত্রীরা নেট পাচ্ছে, তারা PhD করবে, এটসেট্রা এটসেট্রা।
আমার মনে হয় তোমরা এখানে ফাটাফাটি কাজ করছো আর কি, যেটা প্রশংসনীয়, সাংঘাতিক। অনেক অভিনন্দন তোমাদের, এবং আমি শিওর তোমরা অনেক এগিয়ে যাবে। ফিরে যাচ্ছি, আমার বাবা হলেন আমার প্রথম শিক্ষক, দ্বিতীয় শিক্ষক আমার মা, অথবা আমি দুজনেই প্রথম শিক্ষক। আমার মা কিন্তু সায়েন্সের নয়, লিটারেচারের নয়, ওই ছবি আঁকতেন। আমার বাড়িতে যদি যাও, আমার বাড়ি চুঁচুড়ি, চুঁচুড়ে ভরতপুর বলে একটা ছোট্ট জায়গা আছে, একটা বাড়ি আছে, তার বাইরে লেখা আছে নরেন চ্যাটার্জি। সেটা আমার মা বাড়িতে একটা ছবি আছে। আমার মা তখন ওনার বিয়ে হয়নি, একটা প্রাইজ নিচ্ছেন, তখন উনি ছিলেন তখনকার দিনে আই থিঙ্ক মিনিস্টার অফ এডুকেশন, সেন্ট্রাল গভর্নমেন্টের। আমার মায়ের একটা দুঃখ ছিল, ইন্দিরা গান্ধী আসার কথা ছিল প্রাইজটা দেওয়ার জন্য, আসতে পারেননি, একটা ইমার্জেন্সি ব্যাপার ছিল, উনি এসেছিলেন, সেটা একটা দুঃখ আছে। কিন্তু বারবার লোকজনকে দেখাতে দেয় এটা। আমাদের নিয়ে ছবি আঁকতে বসাতেন, আমরা মাটিতে বসে ছবি আঁকতাম, মাদুর পিঠে মা বসে থাকতেন টেবিলে, চেয়ারে। কখনো ভুল ধরতেন না, খুব ভুলভাল কিছু যদি করি, কোনো একটা জায়গায় টেকনিকে গন্ডগোল আছে, উনি কখনো দেখিয়ে দিতেন না যে কোথায় ভুল আছে, পায়ের আঙুল দিয়ে দেখাতেন যে এটাই গন্ডগোল। আমি পরে বয়স হয়ে যখন বয়স হতো, যখন এই সমস্ত প্রশ্ন করতো, মানে অনেক বেশি রেলেভেন্ট করতো, আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি দেখাতে না কেন, মানে এই যে ছবিতে এটা টেকনিকের ভুল আছে, ইট ইজ অনলি টেকনিক, ইটস নট ইম্পর্টেন্ট। ছবি আঁকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ছবি আঁকা বা লাইফে অথবা সায়েন্সে অথবা লিটারেচারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইমাজিনেশন, কল্পনা। কল্পনা করাটা খুব দরকার, এবং ওটা আমি শেখাতে পারবো না। যদি তুই কল্পনা করতে পারিস, যদি তুই কল্পনা করার সাহস রাখিস, গোটা বিশ্বের সমস্ত লোক, সমস্ত শক্তি, ভগবান বলে যদি কেউ থাকে, ভগবান নিজে এসে তোকে হেল্প করে যাবে। শুধু দরকারটা হচ্ছে কল্পনা, এবং কল্পনা করার সাহস। এটা হচ্ছে আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। টেকনিক নট ইম্পর্টেন্ট, ওটা শিখে যাবে। ওটার জন্য জাস্ট পায়ের বুড়ো আঙুল দেখিয়ে দেওয়াই সব, জাস্ট একটা ছোট্ট ভুল হচ্ছে, পায়ের বুড়ো আঙুল না, কল্পনা করতে শিখতে পারবো না, ওটা তোকেই শিখতে হবে। আমার জীবনে বহুবার আমি এই পরামর্শগুলো ভুলে গেছি, ডেভিয়েট করেছি, এদিক ওদিক করেছি, সাহস করে। আমি এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা যদি সাহস করো, তোমাদের কেউ আটকাতে পারবে না। তুমি আটকে গেলেও কেউ একজন তোমাকে ঠিক পথ দেখিয়ে দেবে। আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি শিওর এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের জীবনে সবাইকে ক্ষেত্রে তাই হয়েছে, তোমাদের কিন্তু তাই হবে। এক্সাম, আমি যখন হায়ার সেকেন্ডারি পাস করলাম, ভুলভাবে নিলাম, আমি আইআইটি জয়েন করে গেলাম। ঠিক আছে, তখনকার দিনে একটা ব্যাপার ছিল, মানে আইআইটি থেকে সবাই মিলে আইডি করতে যেত। আমি বলছি না ওটা ভুল, আমি বলছি ওটা খুব ভালো, ঠিকঠাক, তোমরা পেলে তোমরা পারবে। কিন্তু আমাকে তখন চুঁজোর একজন মাস্টারমশাই, উনি আমাদের দেশবন্ধু স্কুল ছিলেন, উনি আমার বাড়ির সামনে দাঁড়িয়েছেন, উনি সাইকেলটা নিয়ে শুরু করে দিলেন, এটা কি হলো, তুমি আইআইটি কেন পড়বি, জেনারেল লাইনে ছিলেন। উনি দেখলাম হুগলি মুর্শিদ কলেজে একটা ফর্ম নিয়ে হাজির করতেছে, ফিরে দাও, ওইটা তুই ভুলে যাও। আমার বাবাকে বললেন তুমি ছেলেকে আর পাঠানো। আমি হুগলি মুর্শিদ কলেজে কেমিস্ট্রিতে পড়তে, that changed my life. না, পার্ট 1 পরীক্ষায় আমি কিন্তু সেকেন্ড ক্লাস পেলাম, কয়েকটা নাম্বার কম ছিল আমার।
আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি খুব স্টাইলিশ মানুষ, নাম বলবো না, এরা হয়তো সবাই চেনে। খুব উনি প্রেসিডেন্সি থেকে এসেছিলেন আর কি, খুব স্টাইলিশ, লম্বা, একটু মেনে হাঁটতে একটু স্টাইল হয়। পকেট একটা ফিল্টার উইলসের প্যাকেট থাকতো, তখনকার দিনে ফিল্টার উইলস ছিল বিগ থিং। আমাদের তোমরা সবাই বড়, আমি এটা এই আইডিয়াটা করতেই পারি, আমাদের ক্লাসে 4-5টা মেয়ে ছিল, তারা ফিদা হয়ে গেল প্রথম ক্লাসে, ঠিক আছে? ওয়াও! আমরা অ্যাকচুয়ালি খুব হিংসা করতাম, কতটা আমরা জ্ঞানের জন্য জানি না, কিন্তু ওই মেয়েগুলো বেশি আমাদের পাতায় যেত। তো আমি পাঠ অনেক জ্বলালাম সেকেন্ড ক্লাস, কিন্তু খুব খুশি ছিল। আমি স্বপ্ন দেখতাম না, সাহস করতাম না এই ফার্স্ট ক্লাস পাবো। আমি অ্যাকচুয়ালি খুব খুশি ছিলাম আমি সেকেন্ড ক্লাসে। ব্যাংকে গেছি, বাবা বলছিলেন আমি টাকা তুলে রাখতে, স্যার বসে আছে, স্যার টাকা তুলে গেছে। আমি বললাম স্যার কি দারুণ রেজাল্ট হয়েছে হুলি মোশন কলেজে, 4টে ফার্স্ট ক্লাস। উনি বললেন আমার তো ধারণা ছিল 5টা, তোরটা কোথায় গেল? আমি ফার্স্ট ক্লাস? আবার বলল তোরটা কোথায় গেল? তখনকার দিনে ফার্স্ট ক্লাস কোনো সোজা ছিল না, ডিফিকাল্ট ছিল, খুব শক্ত ছিল। সেই মাস্টার মশাই তখন আমাকে শেখালেন স্বপ্ন দেখতে হয়, ওই যে দেখতে পাইনি, সাহস পাই না। আমি পাগলের মতো পড়াশোনা করলাম পার্ট 2-তে, দেন I got 70%. That was the university highest in part 2 exam. And of course, that total আমার ফার্স্ট ক্লাস হলো আর কি। সো যখনই দেখেছি আমি যে কোথায় আমি একটা একটু এগুলি করে ফেলেছি, কেউ না কেউ আমাকে হেল্প করেছে হাতে ধরে। তোমাদের ক্ষেত্রেও বলবো, তোমরা যদি সৎ থাকো, অনেস্ট থাকো এবং সাহস রাখো যে আমি এটা করবো, সাহসটা দরকার। না হলো অনার্স মাস্টার্স করতে যাবো। এখন মুশকিলটা হলো তখনকার দিনে আমার একটা ধারণা ছিল আমরা সবাই কেউ চাকরি পাবো না, ঠিক আছে? এটা ধারণা ছিল, এটা আমি পড়ে আসছি। তো মাস্টার্সে আমরা ওই ইউপিএতে চলে গেলাম, ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি খুব ভালো করেছে, একদম প্রথম থেকে খুব ভালো করেছে, ঠিক আছে? আমাকে নিয়ে অলমোস্ট মারামারি হয়ে গেছিল আর কি। ফিজিক্যাল কেমিস্ট্রির লোকেরা চাইতো আমাকে, আবার বা অর্গানিক কেমিস্ট্রির লোকেরা আমাকে চাইতো। তো তখন অর্গানিক নিয়ে ভর্তি হতো, স্পেশালাইজেশন করলাম, কারণ অর্গানিকে চাকরি পাওয়ার কথা ছিল। আর আমি অনেস্টলি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমরা অ্যাকচুয়ালি খুব গরিব মানুষ অনেস্টলি। তখন বাবার রিটায়ার ঝামেলা ছিল। আমার ধারণা ছিল আমি অর্গানিক করলে একটা ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি চাকরি করবো। আমি অর্গানিক স্পেশালাইজ করলাম, কিন্তু আমার ফিজিক্যাল কেমিস্ট্রি মাস্টার মশাইটা কিন্তু ছাড়েনি তখন। তো ওই পরীক্ষা হওয়ার পর কিছুদিন থাকে না, যে ওই সময়টা কি করবো বুঝতে পারি না। তো ওই আমি এক ভদ্রমহিলার চক্করে পড়ে গেছিল আর কি, মেয়ে। তো আমরা তখন আমি দেখা করতে যেতাম, তারপরে আমি তাকে বিয়ে করি, দ্যাটস মাই, এবং সি ইজ স্টিল মাই ওয়াইফ। তো গোলাপবাগ একটি খুব সুন্দর জায়গা, ভারী সুন্দর, খুব রোমান্টিক। তো ওখানে আমি ওই যেতাম আপনাদের রোববার, শনি রোববার গুলো বা সাপ্তাহিক কোনো দিন, এক্স্যাক্টলি আমার মনে নেই কবে, ভুলে গেছি। তো দেখি ওই বসে আছি, ভাবছি যে অনেক কিছু ভাবছি যে ভবিষ্যতে কি করবো না, কি করতে পারবো না। খানিকটা পিঙ্ক, খানিকটা ব্লু, এরা অনেক ছিল তখন ব্যবসা করে। পেছনে একটা না বলবো না, আপনারা সবাই ছিলেন। চল ডিপার্টমেন্টে চল, ভয় খাতে করতে গেলাম, একা, দুজনে একা। আর এনভেলপ দিলেন, বললেন এখানে একটা রেকমেন্ডেশন লেটার লেখা আছে, ফর্মটা তুই ভর্তি করে টিআরএফআর এর অ্যাপ্লিকেশন ঢাকা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ পাঠিয়ে দেন। আমার আর ঠাকুর স্যারের রেকমেন্ডেশন লেটারটার মধ্যে রাখা আছে। ঠাকুর স্যার তখন আমাদের এই জন্য মানে কিছু নেই, you just have to fill up the form and send it, পাঠিয়ে দিলাম। তারপরটা ইতিহাস, মানে আমি জানতাম না, আমাকে বাবা মা অ্যালাউ করবে আর কি, অনেস্টলি। তো বাবা ভাবে যাওয়ার, বা
আমি ইন্টারভিউতে গেলাম, ইন্টারভিউতে গিয়ে এগেন্স একই সমস্যা, আমি না পারি বাংলা বলতে, না পারি মারাঠি বলতে, না পারি হিন্দি বলতে, না পারি ইংরেজি বলতে। তো ইন্টারভিউটা তোমাদের যাও, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, আমাদের মতো অনেকেই যাবে, আমি শিওর যাবে ইন্টারভিউ দিতে বা রিসার্চ করতে। আমি ভোট করছি, ভোট করে বলি। তখন দেখবে কোনো খুব সুন্দর আমাদের প্রাইভেট সমুদ্র আছে, ঠিক আছে, দারুণ জায়গা। তো আমি তো খেয়ে আনি বাঙালির হাইকোর্ট গঠনের একটা কথা আছে, ঘটির সেটা খুব অদ্ভুত ছিল। তো আমার ইন্টারভিউতে ডাকা হলো একদম শেষে, বলা হলো তখন একজন আমাদের যিনি ওই ইন্টারভিউ কমিটির চেয়ারপারসন ছিলেন, তিনি আমেরিকান ইংরেজিতে পছন্দ করেন, ঠিক আছে। আমি সেটা বুঝতে পারছিলাম না। তখন একজন বাঙালি ছিলেন, যার কাছে আমি পরে পিএইচডিটা করি, তিনি ওটা আমেরিকান ইংরেজি থেকে বাঙালি ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছিলেন, আর আমি ওটা কাইন্ড অফ বাংলায় উত্তর দিচ্ছিলাম। তা উনি সেটাকে আবার আমেরিকান ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছিলেন। সেভাবে আমার ইন্টারভিউ আমি চলে এলাম, বাড়ি চলে এলাম। মা বললো, কেন সব ঝামেলার মধ্যে যাচ্ছে, কিন্তু তোরা পারিস। কিন্তু মাই আমার বলেছে স্বপ্ন দেখতে হবে, তো খুব ভালো করে যে বলেছে তাহলে বলেছে। তারপরে কালচারাল সায়েন্সে আমি এক মাস্টারমশাইয়ের কাছে পিএইচডি করতে চাই। উনি আমার সাথে কথা বলার পর উনি বললেন, কি নাম করে যেন মনে হচ্ছে তুই ঠিক কিছুদিন ওয়েট কর, আমার মনে হচ্ছে একটা অন্যরকম একটা ফিলিং হচ্ছে। আমি কর তার 2 দিন বাদে একটা টেলিগ্রাম বাড়িতে, সিলেক্টেড ফর টিআরএফআর জয়েন। তখন ওরা টেলিগ্রাম করে পাঠাবো, তারপরে দ্য লেটার উইল ফলো বা সামথিং। আমি কিন্তু ভাবি ওই কি বলে না, সমস্ত ভগবান সবাই মিলে চক্রান্ত করে আমাকে দিয়ে কাজটা করে দিয়েছে। ওই আমাকে শুধু যেতে হয়েছিল, এবং সেইখানে যে ভাবতে হবে যে আমি কি করবো, কে করি একটু একটা নেগেটিভ। আমি রানীর আশ্রমে আছে, আমরা আমাদের রামকৃষ্ণ ভাষা করেছি, কেউ না কেউ চক্রান্ত করে কাজটা করি, আমাদের শুধু ভাবতে হবে কেন ভাব হলো। তার সেটা হয়ে গেল, তারপরে আমি অবভিয়াসলি তারপরে সেটা করি। আমেরিকাতে একটা মজার ঘটনা ঘটেছে। তো আমি তখন পোস্ট ডকনে বেসিক্যালি বন্ডের লেবার, খুব সস্তা কাজ করা বন্ডে দিয়ে। তখন একটা বড় কোম্পানি, তার নাম ফাইজার, তারা সেন্ট লুইসে একটা নট সো বড় কোম্পানি কল ফার্মাসিয়া, তাদেরকে কিনে ঝামেলা করে। তার কারণ ফাইজার হচ্ছে ট্র্যাডিশনালি স্মল মলিকুল, মানে ছোট মলিকুল নিয়ে ওরা ড্রাগ বানায়। ফার্মাসিয়া হচ্ছে বড় মলিকুল, প্রোটিন নিয়ে ওরা কাজ করে। নিয়ে ওদের একজন ভদ্রলোক এসে একটা ওয়াশিংটন ইউনিভার্সিটি, যেখানে আমি পরিবার করতাম, সেখানে একটা টক দিচ্ছে, নিয়ে বলছিলেন ওদের কি সমস্যা হচ্ছে। আমাদের কি মাথায় ঢুকলো জানি না, মানে এগেন সাধারণ মানুষ। আমি ওনাকে গিয়ে বললাম, এই প্রবলেমটা যদি কেউ সলভ করতে পারে সেটা হচ্ছে আমি শুধু আমাকে সময় দিয়ে দিই, সুযোগ দিয়ে দিই। honest to God, they had right away with an idea যে আমাকে 6 মাসের মতো সলভ করতে হবে। ওটা ছিল একটা খুব কমপ্লিকেটেড ফিজিক্যাল কেমিস্ট্রি প্রবলেম অফ প্রোটিন লিপিড ইন্টারাকশন, and I really solved it. সেই সময় একটা কল থেকে আমি এই একটা কথা বলি, আমি যখন এমএসসি পাস করি তখন আমার বাবার একটা অদ্ভুত ঘটনা ঘটলো, যে ওই বাবাকে ডিসাইড করতে হলো যে বাবা 60 বছর রিটায়ার করবে না 65 বছর রিটায়ার করবে। আর 65 বছর রিটায়ার করলে কিছু ঝামেলা ছিল, কিন্তু বাবা বলে 65 করবো, তা নাহলে তো পড়াশোনা হবে না। তা করা সত্ত্বেও বাবা কিন্তু কখনো আমাকে টিউশন করতে দেননি, ইত্যাদি ইত্যাদি। আমি বলে দিলাম কেন, বললো সেটা আমি জানি না, কিন্তু আমার যখন দরকার হবে আমি এই পাওনাটা বুঝে নেব। সেই কল
আমি তখন 1 বছর হয়ে গেছে একসাথে কল যে আমার বাবা বললেন আমার এবার ভাবনা বোঝার সময় এসছে। আমি বললাম কেন? বললো যে দেখো তুমি শুনেছি তুমি আইএসসিতে এবং অনেকগুলো জায়গায় চাকরি পেয়েছো, আমি চাই তুমি ফিরে এসো। তো তখন আমার একটু রাগ হয়েছিল। তখন রাগ হলে কিছু করার নেই, কারণ বেসিক্যালি ব্যাপারটা তখন পাওনা ব্যাপার, তাই আমার একটু ধার সত্যি হবে। আমার বাবা বললেন যে তুমি দেশের অনেক টাকা খরচা করে ওখানে গিয়েছিলে, তোমাকে কিছু টাকা ফেরত দিতে হবে, তো ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। আই ক্যান। আমি যখন রিজাইন করি আমাকে আমার হায়ারিং ম্যানেজার একটা চেক দিয়েছিল, অ্যাকচুয়ালি একদম গল্পের মতো, হলিউড সিনেমার মতো, যেখানে একটা পুরো ব্ল্যাক আমার সুপারভাইজার। তো আমি এটা মিথ্যা মনে হতে পারে অ্যাকচুয়ালি, কিন্তু এটা সত্যি থাকে। আমি বললাম না ভাই আমি বাড়ি যাবো। তখন বলবো ওখানে ঠিক আছে, ইটস ফাইন, দেশে যাও ঠিক আছে, ডোন্ট জয়েন আ কম্পিটিটিভ মানে কম্পিটিটার। ওইটা বেসিক্যালি ওই ভেবেছিল যে আমি অন্য কোথাও গিয়ে যাবে করছি বা সামথিং, সো ইউ ওয়ান্টেড টু নেগোশিয়েট। আমি বললাম না দেশে ফিরতে হবে। না যার কথা বলছি লোকটা কিন্তু খুব সাধারণ লোক নয়, কারণ আমরা অনেকেই বলি কোভিড, এমআরএনএ ভ্যাকসিন। উনি ফাইজার থেকে একটা কোম্পানিতে জয়েন করেন, তার নাম মডার্না এমআরএনএ ভ্যাকসিন করেছিল ইন্টারন্যাশনালি প্রথম টেকনোলজিতে। যে ইন্ডাস্ট্রি লিড ছিলেন তিনি হচ্ছেন আমার সুপারভাইজার, তার নাম সতীশ সিং। নামটা বললাম কারণ ভিডিও দেখতে পারেন এবং সে দেখতে যাবেন, আমি বলতে আমি বলতে সতীশ আমার সঙ্গে তার এখন যোগাযোগ আছে। So it could have been a very good opportunity for me, আমি যখন থাকতাম। বাট এখানে ফিরে আসাটা খারাপ হয়নি আমার পক্ষে, আমি অনেক ভালো ভালো ছাত্র পেয়েছি এবং তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু সিঙ্গুরের ছেলে। আমি যখন জয়েন করি আইএনসিপিতে, আমি যখন থাকা করে ঘুরে যাচ্ছি, আমার ল্যাব নেই কিছু নেই, একটি ছেলে বর্ষা মতো পেটে মতো, তার নাম অনিন্দু ঘোষ, না বলতে এখানে করতে পারি, খুঁজে দেখতে পারবো। সে এসে বললো যে স্যার কাজ করবো, আমি যে কাজটা করছি আমার ভালো লাগে। আমি বললাম ভাই আমার ল্যাবই নেই, বললে না আমার কাছে কাজ। তো সে বেশ সুস্থ আছে। আমি বললাম দেখ হ্যালো তুই একাডেমিক্সে থাকিস না, তুই বেশ ওস্তাদ। তো আমার এক বন্ধু ছিল ইয়েতে বায়োকনে, তাকে বলে তার কাছে মানে ও বায়োকনে সে বায়োকনেই আছে এখন, বেশ বড় সড়ো পজিশনে আছে, আমার চেয়ে অনেক টাকা বেশি মাইনে পায়। এবং যে তখন ওকে চাকরি করেছিল এখন সে ওর আন্ডারে কাজ করে। সো হুগলির ছেলেমেয়েরা জিন্দাবাদ। You can do many things. You just have to think about it. So start thinking about it. সাহস স্বপ্ন দেখার হয়ে আর বক্তব্য। থ্যাংক ইউ। মিস্টার আপনি একটু র্যাপোর্ট ইয়ারের কাজটা করেছেন। স্যার থ্যাংক ইউ এত সুন্দরভাবে আপনার বক্তব্য এখানে প্রেজেন্ট করার জন্য। প্রফেসর কৃষ্ণানন্দ স্যারের সাথে আমার পরিচয় হয়েছিল 2013 সাল থেকে। স্যার আমার খুব যদি ভুল না হয় সময়টা তখন 2014 শেষের দিক বা 2015 টিআইএফআর বম্বে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এবং আইআইসিটি আপনি দায়িত্ব নিয়েছিলেন। এফসিএস 2014 একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল এই তিনটে ইনস্টিটিউট মিলিয়ে। সেই সময় শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের ইন্ডিয়ান ভলেন্টিয়ার হিসেবে আমি কাজ করেছিলাম। সেই সময় স্যারের সাথে ইন্টারাকশন হয়েছিল। আইআইটি বম্বে থেকে প্রফেসর অনন্ত দত্ত স্যার এসেছিলেন, টিআইএফআর থেকে প্রফেসর সুদীপ্ত মাইতি স্যার, জ্যোতিষ মান্দার এসেছিলেন, জ্যোতিষ মান্দার ওয়াইফ এসেছিলেন। আমাদের একটা খুব ভালো অন্তত 6-7 দিন তিনটে ইনস্টিটিউট মিলিয়ে খুব সুন্দর একটা ইন্টারাকশন হয়েছিল। স্যার আজকে অনেক কথা বললেন, কিন্তু ওনার ব্যাপারে স্টুডেন্টরা আরো একটা ইনফরমেশন জানতে পারলে আর কি তোমরা আরো ইন্সপায়ার হতে পারবে। স্যার ফাইজারের কথা বললেন, ফাইজারের স্যারের একটা ইনভলভমেন্ট। স্যার আমার যতদূর মনে হয় আপনি তার জন্য একটা স্পেশাল রেকগনিশনও পেয়েছিলেন।
তারপরে স্যার আমাদের ফেলো অফ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি এবং ভারতের যে আমাদের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স এবং ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স স্যার তারও ফেলো। তো আজকে আমাদের পরম সৌভাগ্য স্যার এসে এত সুন্দরভাবে ছাত্রছাত্রীদের ইন্সপায়ার করলেন। একটা সরকারি কলেজ, উকিল মহসিন কলেজ, তারপরে বর্ধমান ইউনিভার্সিটি, সেখান থেকে ডিআইএফআর। তো ডিআইএফআর এ যখন বিভিন্ন কাজে যখন যাওয়ার সুযোগ হয় তখন ওখানে প্রফেসর সুদীপ্ত মাইতি স্যার, উনি এখনো স্যারের কথা বলেন, উনিও ফ্লুরোসেন্স কোরিলেশন স্পেকট্রোস্কোপি নিয়ে কাজ করতেন, উনি এখন বিস পিরামিডে আছেন। এই বছরখানেক আগে প্রফেসর অনিন্দ দত্ত স্যার, উনি আইআইটি বম্বে লাস্ট মান্থ উনি আইএনএসডি মোহালি ডিরেক্টর পোস্টে জয়েন করলেন। ওনার সাথেও স্যারের কথা হচ্ছিল। বেশ কিছুদিন পর স্যারের সাথে দেখা হলো, স্যারের কথা আমরা শুনলাম। আমি তো খুব অনুপ্রাণিত হলাম, আশা করছি স্টুডেন্টরাও বেশ ইন্সপায়ার হতে পেরেছে। এসে সবাই মিলে আমরা স্যারকে করতালি দিয়ে অভিবাদন জানাই। থ্যাংক ইউ। না না না, আমি প্রফেসর সুমিতা দাস। আপনি বলে দিন পরে ঈশ্বরানন্দ চট্টোপাধ্যায় স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অ্যাটাচমেন্ট থাকার জন্য অনুরোধ রাখছি। এখন আমি আমাদের মাননীয় স্যার জগৎপতি স্যার। নমস্কার। খুব সুন্দর কথা শুনছিলাম একজন বিজ্ঞানী এবং তার বিজ্ঞান জীবন, এটা আমাদের শোনা জরুরি। অন্যান্য আধিকারিকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, আজকের এই বিশেষ মুহূর্তটাকে আমরা ঠিক দুভাগে ভাগ করে নিচ্ছি। এটা বিজ্ঞানের ইতিহাস, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞানকে বুঝলাম, দেখলাম। ইতিহাসকে বুঝবার ঐতিহাসিক নয়, কিন্তু যতটুকু ইতিহাস চর্চা করেছি বা সাহিত্য চর্চা করেছি, তাতে হুগলি জেলার ইতিহাসটাকে আমরা বোঝার চেষ্টা করি। হুগলি জেলার ইতিহাস অত্যন্ত প্রাচীন। ঋগ্বেদে একটা মন্ত্র আছে, শ্রদ্ধয়া সমিদ্ধতে, শ্রদ্ধয়া অভিভতে হরি, শ্রদ্ধাং ভগস্ব মূর্ধনি বচসা বেদয়াংশ। অর্থটা হচ্ছে শ্রদ্ধার দ্বারা সবকিছু হয়, শ্রদ্ধার দ্বারা আগুন জ্বলে। শ্রদ্ধার মাথার উপরে থাকে ঈশ্বরের, এবং বেদ এই কথাটাই বলে। আজকে যে শ্রদ্ধা আমরা দেখতে পেলাম মাননীয় উপাচার্যের, আপনাদের প্রত্যেকের সাহচর্যে, সেটা প্রত্যেকের দস্তকে থাকুক, এটা আমি আশা করি। বিশেষ করে মাননীয় উপাচার্য শ্রদ্ধাবান জ্ঞান। সুতরাং এই জায়গা থেকে আমরা যদি ইতিহাসটাকে বোঝার চেষ্টা করি, তাহলে দেখব যে ইতিহাস চর্চার মধ্য দিয়ে মানুষের জীবন, মানুষের যে চলার পথ কতটা অগ্রসর। পৃথিবীর ইতিহাসে দুটো সত্যের কথা আমরা জানি, সেই দুটো সত্য চরম সত্য এবং পরম সত্য। সেই দুটি সত্য হচ্ছে মানুষ এবং প্রকৃতি। স্যার উইলিয়াম জোনসের কথায় বলতে গেলে বলতে হবে, what are the intended objects of this universe? We do answer, man and nature, what is performed by one and produced by another. সারা পৃথিবীতে এই নিয়ে চলছে। সারা পৃথিবী বহন করছে এই দুটো জিনিসকে, মানুষ এবং প্রকৃতি। আমরা মানুষকে দেখতে পাচ্ছি,
প্রকৃতিকে অনুভব করতে পারি। ইতিহাসের মধ্যে দুটো জিনিস থাকে, মানুষ এবং প্রকৃতির কথা। প্রত্যেকটা ছত্রে ছত্রে ইতিহাস সেটাকে বলা হয় হিস্ট্রি ইজ এ বাঙ্ক। এমন কিছু কথা নেই যা ইতিহাসে থাকে, ইতিহাস সেটা নিয়েই পড়ছ। হুগলি জেলার ইতিহাস নিয়ে যখন কথা বলবো তখন আমাকে ফিরে যেতে হয় অনেক। আমরা আজকে হুগলি জেলায় যেটা দেখতে পাচ্ছি তা কিন্তু নয়। খ্রিস্টীয় ৫ম ৬ষ্ঠ শতাব্দীতে হুগলি জেলার যা পরিচয় আমাদের কাছে আছে, তার যে মর্ম কথা আমাদের কাছে লিপিবদ্ধ আছে। নলিগোপাল মজুমদারের যে রিপোর্ট আমাদের কাছে আছে, আর্কিওলজিক্যাল সার্ভে রিপোর্ট, এগুলো যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে হুগলি জেলার কত দিনের পুরনো এবং কত সাল শতাব্দী প্রাচীন যে বুদ্ধ মূর্তি, জৈন মূর্তি, যে নিউমিস্টিক এভিডেন্সেস, যে সমস্ত টেরাকোটা পাওয়া যাচ্ছে সেগুলো নির্দেশনা আছে, ভারতীয় জানা করে যাচ্ছে, খুব সুরক্ষিত আছে। এই হুগলি জেলার ইতিহাসকে স্মরণ করে বহু মানুষ বিদগ্ধ হয়েছেন, বহু মানুষ স্মরণীয় হয়েছেন ইতিহাসের পাতাতে। এটাই তো ইতিহাস, এটাই তো মানুষের প্রয়োজন। ইতিহাসের মধ্য দিয়ে মানুষ ইতিহাসে তার নিজের স্থান করে নিতে পারে। প্রত্যেকটা বিষয়ের ইতিহাস থাকে। ইতিহাস ছাড়া কোনো বিষয়কে আমরা বুঝতে পারি। বিজ্ঞানের ইতিহাস আছে, সাহিত্যের ইতিহাস আছে, ধর্মের ইতিহাস আছে, দর্শনের ইতিহাস আছে। সেগুলোকে এক একটা দিক থেকে আমরা চর্চা করি, বিভিন্ন সাবহেডিংসে চর্চা করা। কিন্তু ইতিহাস না থাকলে সেই বিষয়টার মধ্যে ঢোকা যায় না, প্রবেশ করা যায় না। কোথায় হুগলি জেলার ইতিহাস? হুগলি জেলার ইতিহাস সাহিত্যে, হুগলি জেলার ইতিহাস স্থাপত্যে, হুগলি জেলার ইতিহাস তার গানে, সাদেশিকতায়, জাতীয়তাবোধে। এটা আজকে কম গর্বের বিষয় নয়। 1875 সালে বন্দে মাতরম লেখা হচ্ছে, তার ৭ শতবর্ষে চলছে। যে দুজন মানুষকে, ৩ জন মানুষকে আমাদেরকে এই বন্দে মাতরম সম্পর্কে উল্লেখ করতে হয়, তার মধ্যে 2 জনই হুগলি জেলার মানুষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম লিখলেন, গানের সুরারোপ করলেন অরবিন্দ ঘোষ। শুধু সুরারোপ করলেন তা নয়, তাকে জাতীয়তা বোধের, জাতীয়তাবাদের মন্ত্র হিসাবে সারা পৃথিবীতে উচ্চারণ করা। সারা পৃথিবীর মানুষ নতমস্তকে আজও সেটাকে স্মরণ করে। হুগলি জেলার মানুষ যোগেশচন্দ্র রায় বিদ্যালয় কোথাকার মানুষ ছিলেন? হুগলি জেলার মানুষ ছিলেন। এই মানুষগুলো স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত শিখতে আসছেন ভারতবর্ষে। 1783 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এলেন। কার সহায়তা এলেন? ওয়ারেন হেস্টিংসের সহায়তা এসেছে, গভর্নর জেনারেল ভারতবর্ষে। ওয়ারেন হেস্টিংস যদি তার আন্তরিকতা না থাকতো সেই সময়, তাহলে হয়তো স্যার উইলিয়াম জোন্স ভারতবর্ষে আসতে পারতেন না। এসে তিনি কি করলেন? স্যার উইলিয়াম জোন্সের সঙ্গে হুগলি জেলার একটা সম্পর্ক স্থাপিত হয়েছিল। শুধু স্যার উইলিয়াম জোন্স নয়, চার্লস উইলকিন্স, এইচ.এইচ. উইলসন, কোলব্রুক, এদের প্রত্যেকের সঙ্গে হুগলি জেলার একটা সম্পর্ক স্থাপিত হয়েছিল। কিসের মাধ্যমে? শিক্ষা সংস্কৃতির মাধ্যমে। হুগলি জেলা ত্রিবেণী সংগ্রামে অবস্থিত, তার সঙ্গে 3টে ধারা যুক্ত হয়েছিল। শুধু ত্রিবেণী নয়,
গঙ্গা, যমুনা, সরস্বতী শুধু নয়, তার মধ্যে সাংস্কৃতিক বোধের উন্মোচন হয়েছিল হুগলি জেলার মধ্য দিয়ে। শিক্ষা এবং সংস্কৃতি একসঙ্গে, জাতীয়তাবোধের উন্মেষ হচ্ছে হুগলি জেলা থেকে। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির উদ্ভাবন হচ্ছে হুগলি জেলা থেকে। বিদ্যাসাগর মশাই জন্মগ্রহণ করছেন হুগলি জেলায়। আমরা আজকে তাকে মেদিনীপুরের লোক বলে প্রচার করি, তখন তো অবিভক্ত হুগলি। ঘাটা মহকুমার যে বিশ্বনাথ গ্রামটা পড়েছে, সেটা তো পরে ভাগ হয়ে গেল। এই মানুষগুলোকে আমরা স্মরণ করি। কেন স্মরণ করি? শিক্ষা সংস্কৃতির জগতের মানুষ, হুগলি জেলার মানুষ। হুগলি জেলাকে তিনি বিশ্বের দরবারে তারা উপস্থাপন করে নিয়ে গেছেন। স্যার উইলিয়াম জোনসের সঙ্গে হুগলি জেলার কি সম্পর্ক ছিল? 1789 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনস কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ইংরেজি অনুবাদ করছেন এসিডিক সোসাইটিতে বসে। ইংরেজি অনুবাদ করতে গিয়ে যেটা মুশকিলে পড়েছিলেন স্যার উইলিয়াম জোনস, তিনি সংস্কৃত জানতেন। তিনি ইংল্যান্ড থেকে যখন ভারতবর্ষে আসতেন তখন প্রায় 10টি থেকে 11টি ভাষা তিনি জেনে এসেছেন। আমার আগে ডক্টর সুশান্তবাবু সংস্কৃতের কথা বলছিলেন। সংস্কৃত ভাষাটা কিরকম এটা স্যার উইলিয়াম জোনস নিজে বলে গেছে। মোর কপিয়াস দ্যান গ্রিক এন্ড মোর পারফেক্ট দ্যান ল্যাটিন। এর থেকে বড় সার্টিফিকেট পাওয়ার কি হতে পারে? উনি তো ভারতবর্ষের লোক ছিলেন, কিন্তু প্রতীচ্যের লোক ছিলেন। আলবার্ট আইনস্টাইন কি বলছেন? যে সারা পৃথিবীর যদি জননী হয় সেটা হচ্ছে প্রাচ্য। প্রাচ্য দেশের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জ্ঞানের আলো দেখেছে। এই প্রাচ্যের মধ্যে আমরা বসবাস করি, আমাদের গর্ব এবং গৌরব। আমরা গৌরবান্বিত হই কিনা জানি না, অন্তত আমি নিজে স্মরণ করি যে এই দেশে আমার জন্মগ্রহণ হয়েছে এবং এই দেশেতেই যেন আমার মৃত্যু হয়। এই জায়গা থেকে আমরা যদি হুগলি জেলাকে বিচার করি তাহলে দেখতে পাবো যে হুগলি জেলা কোন জায়গাতে মানুষের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করছে। অসংখ্য মানুষ এখানে জন্মগ্রহণ করলেন, এখানে এলেন, অসংখ্য স্থাপত্য তারা তৈরি করলেন। হুগলি জেলার যতগুলো স্থাপত্য কীর্তি আপনারা দেখবেন, মন্দির আছে, প্রচুর মন্দির আছে। এই মন্দিরগুলো তৈরি করার ক্ষেত্রে যাদের যাদের অবদান ছিল সেই সময়, তারা কিন্তু তখনকার সমাজের খুব উচ্চ বর্গের মানুষ। তারা কিন্তু প্রত্যেকটা মন্দির এবং মসজিদ, আমরা ধর্মের কথা বলছিলাম, হুগলি জেলায় ত্রিবেণী সঙ্গম আর একটা জায়গা থেকে হয়েছিল। ব্রাহ্মণ্য ধর্ম, ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, তিনটের একসঙ্গে সম্মেলন করেছিল হুগলি জেলায়। শুধু তাই নয়, ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে সমস্ত সংস্কৃতির যোগ ছিল হুগলি জেলায়। বৌদ্ধ, জৈন, ইসলাম তো বটে, এবং প্রত্যেকটা জায়গাতে তারা নিজেকে নিদর্শন রেখেছে। সুদীর্ঘ কালের ইতিহাস হুগলি জেলা বহন করে চলেছে আজও। আপনারা কখনো হুগলি জেলার অবদানকে অস্বীকার করতে পারেন না। আমরা কখনো অস্বীকার করতে পারি না উইলিয়াম গিরিকে, আমরা কখনো অস্বীকার করতে পারি না শ্যাম কলেজ, আমরা কখনো অস্বীকার করতে পারি না হুগলি মহসিন কলেজ 836। এই জায়গা থেকে তো আমরা আমাদেরকে হুগলি জেলাকে দেখতে হবে। এশিয়াটিক সোসাইটিতে 1784 খ্রিস্টাব্দে তৈরি হচ্ছে, 242 বছর বয়স।
হুগলি জেলার বয়স হচ্ছে আরো 12 বছর, অর্থাৎ 1795 হুগলি জেলার ডিমার্কেট হচ্ছে কাদের কাছ থেকে? মুঘলদের কাছ থেকে। মুঘলদের কাছ থেকে পর্তুগিজরা প্রথম ব্যবসা করার জন্য হুগলি জেলাতে এত দুর্গ দেখেন। হুগলি জেলাতে সব থেকে বেশি যুদ্ধ হয়েছে। এই যে এত দুর্গের হুগলি জেলার নামটা নিয়েই তো গন্ডগোল হয়েছে অনেক, ঐতিহাসিকদের মধ্যে অনেক গন্ডগোল আছে যে হুগলি জেলা, হুগলির নামটা কেন? কেউ কেউ বলেন এটা হোগলা থেকে, কেউ কেউ বলেন এটা গোলা থেকে। গোলা মানে দুর্গের উপরে যে চওড়া অংশটা থাকে সেটাকে বলতো গোলা, আর হোগলা মানে হচ্ছে হোগলা পাতা। গঙ্গার ধারে প্রচুর হোগলা গাছ থাকতো। একজন পর্তুগিজ জিজ্ঞাসা করেছিল এটা কোন স্থান, সে বলেছিল সে তার ভাষা বুঝতে পারেনি, সে বলেছিল হোগলা। তখন ওরা বলেছিল ও তাহলে হোগলা মানে এটা হুগলি, এবং সেটাই নামকরণ নিয়ে এটা পর্যবসিত হচ্ছে। সুতরাং এই যে অববাহিকা, গঙ্গার অববাহিকা অঞ্চল, এই অববাহিকা অঞ্চলে পৃথিবীর এমন কোন জাতি নেই যারা হুগলি জেলাতে আসেনি। পর্তুগিজ, আর্মেনিয়ান, ড্যানিশ, ইংরেজ, ফরাসি, এবং প্রত্যেকটা জাতি একটা নিজস্ব রেখে গেছে হুগলি জেলায়। এটা আমাদের কাছে কম কনটেন্ট নয়। পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলায় এত ঐতিহাসিক নিদর্শন নেই। পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলায় এত শিক্ষা সংস্কৃতির বিস্তারের ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করতে পারেনি। আমাদের গর্ব হওয়া উচিত, আমাদের আনন্দ হওয়া উচিত যে আমরা সেই জেলায় দাঁড়িয়ে আমরা সেই জেলার শিক্ষা সংস্কৃতির অঙ্গীকার করছি, অংশীদার করছি। আমার মনে হয় যে এই কথাগুলো বোধহয় আমাদেরকে একটু স্মরণ রাখা হবে। জগন্নাথ দত্ত পঞ্চায়েত কোথাকার মানুষ ছিলেন? জগন্নাথ দত্ত পঞ্চায়েত ত্রিবেণীর মানুষ ছিলেন। আমাকে কিছুদিন আগে একটি লেখার জন্য অনুরোধ করা হয়েছে কোন একটা বিশেষ বইয়ের জন্য, যে আপনি পশ্চিমবঙ্গে বাংলার টোল ব্যবস্থা নিয়ে একটু লিখবেন, কারণ এটা আপনার গ্রিপে আছে, আমরা জানি। হুগলি জেলা থেকে প্রকাশিত, বৈদ্যবাড়ি থেকে প্রকাশিত। তা আমি যখন টোল ব্যবস্থা নিয়ে লিখতে বসলাম, আমি দেখলাম যে শুধু টোল ব্যবস্থা নয়, প্রাচীন শিক্ষা ব্যবস্থাটাই তো হুগলি জেলা থেকে তৈরি হচ্ছে। আমরা যেটাকে উপর বেশ করে আজকে আধুনিক শিক্ষা ব্যবস্থার কথা ভাবছি, কি চর্চা হতো না হুগলি জেলাতে। জগন্নাথ দত্ত পঞ্চায়েত তখনকার দিনে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, তিনি আইনি ব্যবস্থার যে নিয়ামক, আজকে কোর্ট দেখছেন নানা জায়গায়। অবশ্য ইংরেজরা আসার পর তো সুপ্রিম কোর্ট তৈরি হলো এখানে কলকাতা সহ, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট চলে গেল। সেই কোর্টের মীমাংসা করার জন্য, আইনি ব্যবস্থা করার জন্য স্যার উইলিয়াম জোন্স কার কাছে পরামর্শ দিতে আসতেন? জগন্নাথ দত্ত পঞ্চায়েত, ত্রিবেণীর মানুষ। তার কাছে বসে উনি সংস্কৃত শিক্ষা লাভ করছেন, উনি সংস্কৃত জানতেন। স্যার উইলিয়াম জোন্স কে আসছেন? লোক আসছেন, হেম্যান, হোরাস হেম্যান, উইলসন আসছেন। উইলসন নাম থাকলে কলকাতা শহরে সংস্কৃত কলেজ তৈরি হতো। এগুলো আজকে আমাদের জানার প্রয়োজন। এই ইতিহাসটাকে আমাদেরকে চর্চা করার প্রয়োজন, যে কোথায় হুগলি জেলা আছে এখন। আমার মনে হয় হুগলি জেলাকে স্মরণ করতে গেলে একটা সুদীর্ঘ ইতিহাসকে স্মরণ করতে হবে, সেখানকার মানুষকে স্মরণ করতে হবে। মন্দিরের কথা বলছিলাম, এখানে যারা বিদেশিরা আসেন কলকাতা শহরে, আপনারা জানেন, যখন তাদেরকে স্পট দেখানো হয় বিদেশি,
কলকাতা শহরে বিদেশিদের টুরিস্ট সেন্টার আছে, শেক্সপিয়ার সরণিতে, আপনারা জানেন। সেখানে যখন তারা বলে যে আমরা কোন কোন জায়গা দেখব, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, তাই টুরিস্ট গাইড আছে পশ্চিমবঙ্গ সরকারের একটা পর্যটন দপ্তর থেকে সেটা ব্যবস্থা করা। তাদেরকে বলা হয় যে আপনারা কলকাতা শহর তো দেখবেনই, তার সঙ্গে হুগলি জেলাটা দেখবেন এবং তাদেরকে নিয়ে আসেন। আর কোনো জেলাতে কিন্তু তাদেরকে ঘোরানো হয় না বা বলা হয় না। আছে তাদের ইতিহাস আছে, বলছি অস্বীকার করছে। বীরভূম জেলার ইতিহাস আছে, বাঁকুড়া জেলার ইতিহাস আছে, আমি জানি, আমি আঞ্চলিক ইতিহাস চর্চা করেছি। কিন্তু হুগলি জেলার ইতিহাসের মতো এত প্রাণ, এত সমৃদ্ধি, এত সম্পদ আর কোন জেলায় আমি অন্তত দেখতে পাইনি। একটা কথা ভাবুন, উইলিয়াম কেরি আসছে শ্রীরামপুরে, তিনি তো ব্যাপটিস্ট মিশনারি ছিলেন। তিনি না এলে আজকে বাংলা ভাষার চর্চাটা কোন জায়গাতে থাকতো, কত বছর আমরা পিছিয়ে যেতাম। বাংলা ভাষার ব্যাকরণ তৈরি হচ্ছে। বিদ্যাসাগর মশাই এসে এটাকে পুনর্গঠন করলেন, কিন্তু তার আগে 1788, 1786 আমরা শ্রীরামপুর কলেজের নাম বলে ত্রয়ী নাম বলতে হয়, তিনজনের নাম বলতে হয়, কেরি, মার্সম্যান এবং হোয়াইট। তার বাড়ি আছে, তাদের 3টে বাড়ি আমার কাছে তাদের ছবিতে আছে, দেখাবো। সে বাড়িগুলোকে সংরক্ষণ করা হয়েছে। হুগলি জেলার ইতিহাস বলতে গেলে আমাদেরকে পঞ্চানন কর্মকারের কথা উল্লেখ করতে হয়। হরফ তৈরি করছে, মুভেবল টাইপ তৈরি করছে। তার আগে পর্যন্ত কোনদিন মুভেবল টাইপ হয়নি প্রেসিডেন্ট। কার সাহায্য নিচ্ছেন? উইলিয়াম কেরি সাহায্য নিচ্ছেন। উইলিয়াম কেরিকে এখান থেকে তুলে নিয়ে আনলেও হচ্ছে উইলিয়াম কলেজ 1800 সাল। ইংরেজরা প্রথম উইলিয়াম কেরিকে খুব একটা পাত্তা টাত্তা দিত না, কেন জানেন? ও ড্যানিশ পিপল ছিল, ও ডেনমার্কের লোক ছিল। ইংরেজি একটু সফিস্টিকেটেড ছিল, ইংল্যান্ডের লোক তো এখনো খুব সফিস্টিকেটেড, ডাইনামিক। ইংল্যান্ডের লোকেদেরকে দেখলে বোঝা যায়। উইলিয়াম কেরিকে পরবর্তীকালে ওরা এশিয়াটিক সোসাইটি কাউন্সিল মেম্বার করেছে। কতটা মর্যাদা দিয়েছে? ইংরেজরা জানতেন যে এই লোকটাকে আমাদের সঙ্গে রাখলে আমাদের অনেক উপকার, আমাদের জ্ঞানের জগৎটা উন্মোচিত আরো বেশি করে আমরা ভারতবর্ষের মধ্যে আমাদের জ্ঞানের দীপ্তিটাকে গ্রহণ করতে পারব। উইলিয়াম কেরি সাহায্য করছে, হ্যালেট সাহায্য করছে। কোড অফ জেন্টু ল তৈরি হচ্ছে। কোড অফ জেন্টু লটা কি? কোড অফ জেন্টু ল হচ্ছে আমাদের ভারতীয় যে আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, তখনকার ফৌজদারি এবং আইনি দেওয়ানি যে ব্যবস্থা, বিচার, যার উইলিয়াম জোন্স তো নিজেই ব্যারিস্টার ছিলেন, বারার ল ছিলেন তখনকার ইংল্যান্ডে। এবং উনি এসেছিলেন এখানকার চাকরি, যে চাকরিটা নিয়ে এসে চাকরিটা হচ্ছে বিচারকের চাকরি, কুশিনজান ছোট জাজ, লোয়ার জাজ, লোয়ার কোর্টের জাজ। স্যার উইলিয়াম জোন্সকে ওই চাকরিটা দিয়ে স্যার ওয়ারেন হেস্টিংস নিয়ে এসেছে এবং সেই সুযোগটা উইলিয়াম জোন্সকে দেওয়া হয়েছে। না হলে হয়তো ভারতবর্ষ আজকে উইলিয়াম জোন্সের চোখ দিয়ে, পাশ্চাত্যের চোখ দিয়ে প্রাচ্যের আলোকে আমরা বুঝতে পারব। আমি এটাকে লিখেছি। ইংরেজরা আমাকে কি করলো? শুধু শাসন করেছে তা নয়, শোষণ করেছে তা কিন্তু নয়। আমাদের শিক্ষা সংস্কৃতির জগতে এক ধাক্কায় অনেকটা বুঝিয়ে দিয়েছিল যে তোমাদের অনেক কিছু আছে, অনেক কিছু ছিল, কিন্তু তোমরা নিজেরা কিছু করতে পারো। যে বেঙ্গল রেনেসার অনেকটা সম্পদ ইংরেজরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, নাহলে আজকে হয়তো আমাদেরকে অনেকটা অন্ধকারে থাকতো। সংস্কৃত কলেজ তৈরি হচ্ছে 1824-এর 1 জানুয়ারি, 1400 বছর চলছে। সেখানে কি পড়ানো হবে, সিলেবাস কি হবে, এটা নিয়ে ইংরেজদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। পরিষ্কার না থাকলে সংস্কৃত কলেজ হতো না, কিন্তু সেখানে সিলেবাস কি হবে সেটা নিয়ে ইংরেজদের মধ্যে যখন মতদ্বৈধতা দেখা দিচ্ছে,
তখন রামমোহন রায় চিঠি লিখছেন বেন্টিং, বিদ্যাসাগর মশাই চিঠি লিখছেন যে ওখানে ইংরেজি পড়াতে হবে, বিজ্ঞান পড়াতে হবে, এন্ডোর্স করছেন ইংরেজি। আমাদের কাছ থেকে চিঠি যাচ্ছে, আমরা যথেষ্ট জোরালো চিঠি লিখেছেন, আমার থেকে যে চিঠি লিখেছেন আমার কাছে চিঠি কপি হচ্ছে। ওরা অবাক হয়ে যেত ইংরেজি না, যে ওই রকম বিদ্যাসাগর মশাইকে দেখে তারা মন্তব্য করেছিল কিছু কিছু জায়গায়, যে ওরকম তুলো পণ্ডিত এত ইংরেজি জানে কোথা থেকে, আমার সঙ্গে সমান পাল্লা দিয়ে ইংরেজি লেখে, আমার সঙ্গে সমান পাল্লা দিয়ে বিজ্ঞান চর্চা করে, আমার সঙ্গে সমান পাল্লা দিয়ে কথা বলে। আসল সময়টিকে ফেস করতে হয়েছিল, আসল সময়টি উঠিয়ে দিলাম মানুষ, রামমোহন রায় উঠিয়ে দিলাম মানুষ। কি অদ্ভুত সমাপতন! যে মানুষগুলো বেঙ্গলের রেশায় কাজ করছে, যে মানুষগুলো পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে, বঙ্গের ইতিহাস থেকে পৃথিবীর ইতিহাসে নিয়ে যাচ্ছে, তারা কিন্তু বেশিরভাগ মানুষটা হচ্ছে উঠিয়ে দিলাম মানুষ। আমাদের তো গর্বের করা উচিত, আমাদের তো ভাবা উচিত আছে হুগলি জেলার মানুষ। আমার মনে হয় আপনারা যারা আজকে উপস্থিত আছেন, তারা আজকের একটা জিনিস আপনারা পেলেন আশা করি, একদিকে বিজ্ঞান পেলেন, একদিকে ইতিহাস পেলেন, এবং এই চর্চাটাকে আপনারা আপনাদের জীবনে, আপনাদের পরবর্তী গবেষণায় সেগুলোকে কাজে লাগাবেন আশা করি। আমি গতকাল আপনাদের ছবি দেখাবো, আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নমস্কার। আমি কতগুলো ছবি নিয়ে এসেছি, আমার কাছে আরো অনেক ছবি আছে, প্রায় 40-50টা ছবি আছে, কিন্তু এতটা সময় হয়ে পাবো না আমি জানি, তার জন্য আমি কতগুলো ছবি নিয়েছি জাস্ট এগুলো দেখা। এটা হচ্ছে মিশন কলেজ শ্রীরামপুর। আজকে শ্রীরামপুর কলেজে গেলে আপনারা দেখবেন এই বিল্ডিংটার সামনে, একদম সামনের বিল্ডিং, এটা দিয়ে প্রথম কলেজ থাকতে হয়। এবং শ্রীরামপুর কলেজ সম্পর্কে আমার সঙ্গে শ্রীরামপুর কলেজের একটা যোগসূত্র আছে বহুকাল ধরে। ওখানে কেরি লাইব্রেরি, কেরি মিউজিয়াম আছে, সেখানে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন কেরির যে ব্যবহৃত, এবং সেখানে একটা সব থেকে বড় মূল্যবান জিনিস আছে পলিগ্লট। পলিগ্লট হচ্ছে যে বিভিন্ন ভাষার ব্যাকরণ, বিভিন্ন ভাষার অভিধান, সেটা এখন পর্যন্ত সুরক্ষিত আছে। সেটা উইলিয়াম কেরি তৈরি করেছিলেন পলিগ্লট কলেজ। ওই পলিগ্লটটা গবেষণার জন্য খুব প্রয়োজন হয় আমি যেটা, আমি যখন আঞ্চলিক ইতিহাস চর্চা করছি, এখনো করি, তো যখন পুঁথিপত্র নিয়ে আমি কাজ করছিলাম, ম্যানাস্ক্রিপ্টোলজি নিয়ে কাজ করছিলাম, তখন ওই কেরি লাইব্রেরির যে লাইব্রেরিয়ান ছিলেন, একজন খুব বিদগ্ধ মানুষ, তিনি ব্যাপটিস্ট ছিলেন, তিনি তখন ওই কেরি লাইব্রেরির চার্জে ছিলেন। তিনি তখন আমাকে বলেছিলেন যে শুধু লাইব্রেরিতে রাখবো না, আমরা একটা মিউজিয়াম করবো, এবং সেই মিউজিয়ামটা পরবর্তীকালে উঠে যে একটা আলাদা বিল্ডিং হয় শ্রীরামপুর কলেজের মাঝখানে, ওইখানে আপনারা যদি কখনো সুযোগ পান অন্তত শ্রীরামপুর কলেজটাকে দেখবেন। এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়, এবং ওখান থেকে থিওলজিতে প্রথম ডিগ্রি দেওয়া হয়। সারা এশিয়াতে তখন বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, এবং ওই বিশ্ববিদ্যালয় থেকে যারা বিদেশ থেকে পড়তে আসতেন, বিশেষ করে ডেনমার্ক থেকে পড়তে আসতেন, ডেনমার্কের টাকা এর মধ্যে নিয়োগ হয়েছিল, অনেকটা টাকা এই কেরি লাইব্রেরিতে, এই মিশন কলেজ, তখন ওরা মিশন কলেজ, এবং মিশন প্রেস ছিল। আপনাদেরকে একটা ইনফরমেশন দিই যে মিশন প্রেস তখন খুব কাজ করছে, এবং পাশাপাশি ওই যে পঞ্চানন কর্মকার ওরা ছিলেন না, ওরা ছিলেন স্বর্ণকার, অ্যাকচুয়ালি ওরা ছিলেন লিপিকর। পঞ্চাননের নামের সঙ্গে পুরে কর্মকার যুক্ত হয়ে গেলে সেটা আমরাও বুঝতে পারি, কারণ উনি বোধহয় ওই লোহার হরপ্র বানাতেন বলে ওদের কর্মকারটা যোগ হয়ে গেল, কিন্তু ওরা বেসিক্যালি ছিল স্বর্ণকার, ওরা সোনার উপর কাজ করতো ওর বাবা, এবং ওরা ছিল লিপিকর, ওরা ছোট ছোট হরফ তৈরি করত। এবং অদ্ভুত ব্যাপার, পঞ্চানন কর্মকার যখন শ্রীরামপুরে কাজ করছেন উইলিয়াম কেরি, তখন চার্লস আমাদের গভর্নর জেনারেল, তিনি একবার বাঁশবেড়িয়াতে এসেছিলেন, এবং বাঁশবেড়িয়া রাজার বাড়িতে তিনি আমন্ত্রিত হয়েছিলেন কোনো একটা অনুষ্ঠানে। তা রানীর গলাতে একটা বড় হার দেখেছিলেন যে গভর্নর জেনারেল, হারটা দেখে তিনি খুব, ওই মণিমুক্ত খচিত হার রানীর গলাতে, সেটা দেখে তিনি খুব মুগ্ধ হন যে এইরকম হার ভারতবর্ষে তৈরি হয়, কারণ ওদের দেশে হারের কনসেপ্ট নেই, চুরি বালার সকল কনসেপ্ট নেই, ইউরোপের কাছে। তো সেটা দেখে উনি বলেন এটা তৈরি করেছেন। তখন বাঁশবেড়িয়ার রাজা তিনি বলেন যে এখানে একজন স্বর্ণকার আছেন,
তিনি ছিলেন ওই পঞ্চানন কর্মকারের বাবা, এবং তখন তাকে ডাক করে, পঞ্চানন কর্মকারের ডাক করে কলকাতায় চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স পরবর্তীকালে যখন প্রেস তৈরি করছেন কলকাতাতে, ইংরেজদের প্রেস, তখন কিন্তু উইলিয়ামকে এই পঞ্চানন কর্মকারকে নিয়ে যাওয়া। কিন্তু প্রথমে মিশন প্রেস তৈরি হয়, মিশন প্রেস থেকে রামায়ণ ছাপা হয়, মিশন প্রেস থেকে অনেকগুলো বই ছাপা হয়, বাইবেল ছাপা হয়, এবং সেগুলো আর্কিও সিভিক সোসাইটিতে আছে, আপনারা গেলে দেখতে পাবেন। একদম স্ট্যাম্প মারা আছে মিশন প্রেস, যেমন ফোর্ট কলেজ স্ট্যাম্প দেওয়া বই আছে, আমরা আমাদের লাইব্রেরিতে সিভিক সোসাইটিতে মিউজিয়ামেও আছে, এবং সেগুলো কিন্তু দেখতে পাবেন শ্রীরামপুর কলেজ থেকে মনে করবে মিশন প্রেস, মিশন কলেজ। নেক্সট এটা হচ্ছে কেরি মার্সম্যান ওয়ার্ড, এটা বাড়ি। এই যে দুই নাম বলছিলাম আমরা, শ্রীরামপুর কলেজের নাম করলে তিনজনের নাম একসঙ্গে চলে আসে, ওয়ার্ড, মার্সম্যান এবং কেরি। এই দুই যে সম্মেলন করেছিল শ্রীরামপুর, এবং এক একজন এক এক দিকে, ওয়ার্ড সাহিত্য বিজ্ঞানের প্রচন্ড কাজকর্ম করেছিলেন, মার্সম্যানও তাই অনেকটাই, আর কেরি সাহিত্য শিক্ষা সংস্কৃতি জগতে একটা উন্মোচন করে দিয়েছিলেন, দিগদর্শন করে দিয়েছিলেন। তারা কিন্তু থাকতেন এই কেরি এবং মার্সম্যান এই বাড়িটাতে থাকতেন। এই বাড়িটা এখনো শ্রীরামপুরে আছে, এটা রক্ষিত আছে এখন পর্যন্ত। আপনারা গেলে ওই যারা বিদেশ থেকে আসেন তারা কিন্তু এই বাড়িটা দেখতে চান, যে কেরি এবং মার্সম্যান কোথায় থাকতেন, যে বাড়িটা আমাদের একটু দর্শন করে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই যে বোটানিক্যাল গার্ডেন দেখেন, শিবপুরে যে বোটানিক্যাল গার্ডেন দেখছেন, এই বোটানিক্যাল গার্ডেনের না আমি শেষ করবো, এখনই শেষ করবো 10 মিনিট। তো ওই শ্রীরামপুর কলেজকে কেন্দ্র করে যে বোটানিক্যাল গার্ডেন তৈরি হয়, ফার্স্ট ওইটা ছিল সারা ভারতবর্ষের প্রথম বোটানিক্যাল গার্ডেন। পরবর্তীকালে আমরা শিবপুর বোটানিক্যাল গার্ডেন দেখতে পাচ্ছিলাম রক্সবার্গের অনুপ্রেরণায়। রক্সবার্গ কিন্তু ইংরেজ লোক, রক্সবার্গ এখান থেকে অনুপ্রেরণা নিয়ে, উইলিয়াম কেরির কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে কিন্তু বোটানিক্যাল গার্ডেন তৈরি করেন। তার জন্য আমরা প্রথম হাজারা বোটানিক্যাল গার্ডেন, এটা কিন্তু আমরা শ্রীরামপুরে দেখতে পাই। শুধু শ্রীরামপুর বোটানিক্যাল গার্ডেনের সাগার নয়, উইলিয়াম কেরি হর্টিকালচার সোসাইটি যেটা তৈরি হয়েছিল, হর্টিকালচার সোসাইটি অফ কলকাতা, হর্টিকালচার সোসাইটি প্রথম তৈরি হয়েছিল শ্রীরামপুরে আন্ডার দ্য লিডারশিপ অফ উইলিয়াম কেরি। সুতরাং এই জিনিসগুলো কিন্তু শ্রীরামপুরকে কেন্দ্র করে তৈরি হয়েছিল একটা সময়, এটা ইতিহাসের একটা দিগদর্শন। নেক্সট এটা হচ্ছে কেরি মার্সম্যান, না না এর আগে অনেক ছোট একটু পিছিয়ে যাবে। এইটা এইটা 10 খরা গোপীনাথ টেম্পল, গোপীনাথ টেম্পলের ছবি 10 খরাতে আপনারা গেলে বুঝতে পারবেন যে প্রচুর মন্দির আছে 10 খরা শহরে, এবং এইটা একটা হচ্ছে গোপীনাথ টেম্পল। এই যে ছবিটা দেখছেন টেরাকোটা মূর্তি, এবং হুগলি জেলায় যতগুলো মন্দির পাওয়া গেছে আমাদের কাছে, আমরা যতগুলো মন্দির উদ্ধার করতে পেরেছি সেগুলো কিন্তু সঠিক টেরাকোটা, এবং হুগলি জেলার টেরাকোটাটা বিখ্যাত জায়গা, অনেক টেরাকোটা। এবং আমাদের পশ্চিমবঙ্গে যে টেরাকোটা গবেষণার যে কাজগুলো হয় সেগুলো মেনলি কিন্তু হুগলি জেলাকে কেন্দ্র করে হয়, কারণ এত টেরাকোটা মন্দির কিন্তু আর কোনো জেলায় তৈরি হয় না। বাঁকুড়াতে কিছু টেরাকোটা মন্দির আছে, কিন্তু হুগলি জেলার সংখ্যা অনেক কম। তার জন্য হুগলি জেলাকে কেন্দ্র করে আমার এক বন্ধু যে টেরাকোটা মন্দিরের উপর কাজ করেছে, সেগুলো বেশিরভাগটাই এই হুগলি জেলাকে কেন্দ্র করে করেছে। এটা হচ্ছে 10 খরা জেলার টেম্পল। নেক্সট আমি তো তাড়াতাড়ি দেখিয়ে দেবো। এটা হচ্ছে বংশেশ্বরী মন্দির, বংশেশ্বরী। এটা খুব চমৎকার টেম্পল। এটা যে ত্রয়োদশ অদ্ভুত ব্যাপার, এই যে চূড়াগুলো দেখছে এই শিখর বলে, এগুলোকে মন্দিরের শিখর বলে। এই এক একটা এখানে একচালা এক শিখর আছে, 2 শিখর আছে, 3 শিখর আছে, এবং এটা ত্রয়োদশ শিখর। অদ্ভুত একটা টেম্পল, মাসবেরিয়া।
এবং বাঁশবেড়িয়া মন্দিরের ভিতরে তিনি দেবী হংসেশ্বরী দেবী, তিনি এই নিম কাঠের তৈরি, কাঠের মূর্তি, কিন্তু ওটা কিন্তু পাথরের মূর্তি নয়। আপনারা খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা কাঠের তৈরি। জগন্নাথদেব যেমন কখনো মূর্তি পাথর দিয়ে জগন্নাথদেবের মূর্তি তৈরি হয় না, সবসময় কাঠ দিয়ে তৈরি হয়। হংসেশ্বরী মায়ের মূর্তিও কাঠের মূর্তি, কিন্তু এর বিশেষত্ব হচ্ছে এটা ত্রয়োদশ শিখর আছে, 13টা শিখর আছে। কত বছর পুরনো? এটা 1599 অর্থাৎ খ্রিস্টীয় 16শ শতাব্দী অর্থাৎ হুগলি জেলার মন্দিরের ইতিহাসটা ওই 16-17 শতক থেকে মোটামুটি ভাবে শুরু হয়েছে। তার আগে 15 শতকে কিছু মন্দির পাওয়া গেছে, কিন্তু 16 থেকে বেশিরভাগ মন্দির তৈরি হচ্ছে 16, 17, 18 এই নেক্সট। বলছি এটা মানে এই যে ত্রয়োদশ মানে 13টা যে চূড়া আছে, এটা মানে আলাদা করে কোনো বিশেষত্ব আছে না, বা এটা আমাদের সেই চিরাচরিত হিন্দু যে হ্যাঁ অ্যাকচুয়ালি তখনকার দিনে যারা মন্দির তৈরি করতেন এবং যারা তৈরি করাতেন তাদের একটা ধর্মীয় রীতি ছিল যে সবসময়ই দেখবেন একটা বিজোড় সংখ্যা দিয়ে তারা শিখরটাকে রাখার চেষ্টা করে, সবসময় বিজোড়। হ্যাঁ, তন্ত্রশক্তি একটা তাদের সঙ্গে একটা কনসেপ্ট থাকতো সে সময়, এবং যারা তৈরি করছেন তাদের একটা কনসেপ্ট থাকতো, যারা তৈরি করাচ্ছেন তাদের একটা ধর্মীয় কনসেপ্ট থাকতো, এবং সেই ধর্মীয় কনসেপ্টে কিন্তু মন্দিরগুলো তৈরি সেই কারণে। এবং এই মন্দিরটা হুগলির মধ্যে খুব বিশেষত্ব আছে, খুব বিশেষ মন্দির, যে এরকম ত্রয়োদশ চূড়া আমরা কিন্তু পাইনি, আর হুগলি জেলার কোনো মন্দিরের মধ্যে ত্রয়োদশ পাইনি। 4 পেয়েছি, 6, 8, 9 এরকম পেয়েছি, কিন্তু ত্রয়োদশ এই বাদ পেয়েছি। এটা ব্যান্ডেল চার্চ, আপনারা জানেন পর্তুগিজ চার্চ। অ্যাকচুয়ালি পর্তুগিজরা হুগলি জেলাতে প্রথম আসে, এবং ওরা যখন ফরমান পেল বাদশাহ আলমের কাছ থেকে, শেষ নবাব আকবর ওদিকে প্রথম ফরমান দিয়েছিল, পরে আমাদের মুঘল শেষ সম্রাট হ্যাঁ যখন তাকে দিকে ফরমান দেওয়া হয়, ওরা একটা ফরমান নিয়ে ওদিকে ব্যবসা করতে দেওয়া হয়েছিল। প্রথম ফরমানটা ছিল ব্যবসা করার, ওদিকে শাসন করার ক্ষমতা কেউ দেয়নি, এবং ব্যবসা করার সূত্রে এই ফরম্যাটটা পেয়ে ওরা মিসইউজ করতে লাগলো, মিসইউটিলাইজ করতে শুরু করলো। ওরা দস্যু বিক্রি করতে লাগলো, চুরি ডাকাতি করতে শুরু করলো। পর্তুগিজরা কিন্তু পাইরেট ছিল, পাইরেট, ওরা জলদস্যু। সুতরাং ওই জলদস্যু যে বৃত্তিটা ওরা ত্যাগ করতে পারলো না। ফরম্যাট পেল যদি, তখন ওদিকে ওখান থেকে উইথড্র করে নেয়। তখন ওরা ভাবলো যে আমাদেরকে গঙ্গার ধারে, তাদের ব্যান্ডেজ চাষটা দেখবেন একদম আমাদের ব্যাংক অফ দ্য রিভার, ওরা ওইখানে ল্যান্ড পর্তুগিজ, এবং ওখানে যখন ল্যান্ড করলো তখন ওরা দেখলো যে এই জায়গাটাতে খুব সেফ জায়গা, একদম গঙ্গার সেফ জায়গা। আমরা এখানে থাকলে অনেক দূর জায়গা, এখানে কেউ খোঁজ খবর কম পাবে, তো এখান থেকে আমরা আমাদের ওগুলো চালাতে পারবো। এবং ওই উপাসনার গৃহ ওরা ওই ব্যান্ডেজ চাষটা তৈরি করলো। একটা বিশেষত্ব। নেক্সট, এটা হচ্ছে পান্ডুয়া পিনা। আপনারা জানেন বাদশাহ গাজী পান্ডুয়া যে সুফি, সেই সুফি সমাধি এটা। এবং পান্ডুয়াতে গেলে আপনারা প্রচুর এরকম সমাধি পাবেন, যেগুলো বলি আমরা, এবং সেখানে অনেক পীর সাহেব যারা নামজাদা পীরজাদা তাদের সমাধি আছে। আমার সৌভাগ্য হয়েছিল মঙ্গলকোটে গিয়ে একটা পীরজাদার সমাধি আমি দেখেছিলাম। আমাদের কলিগ আছেন এখন, তিনি তার বাবা যে সমাধি, সেটা মঙ্গলকোটে একটা সমাধি আছে, সেটাও কিন্তু এরকম পীরজাদা। এই পান্ডুয়া, এটা হচ্ছে 22 দরজা, এটা 22টা দরজা আছে, 22 দরজা বলে, 22 দরজা বাড়ি মসজিদ। এটা মসজিদ, কিন্তু 22টা দরজা আছে, 22। এবং আপনি প্রত্যেকটা দরজা দেখতে পারবেন একটা ইমারত, এই দরজাগুলো ব্যবহার করা। এটা একটা বিশেষ, আমাদের হুগলি জেলার বিশেষ মসজিদ, এবং এটা গাজী। নেক্সট, এটা হচ্ছে ষণ্ঢেশ্বর মন্দির। ষণ্ঢেশ্বর মন্দির চুঁচুড়াতে আপনারা এই মন্দিরটা দেখতে পাবেন। ষণ্ঢেশ্বর মন্দির, ষণ্ঢেশ্বর শিব এবং শিবের মন্দির জেনারেলি। এখানে আমি আমার বক্তৃতার মধ্যে বলছিলাম যে
তিন ধর্মের সম্মেলন ঘটেছিল হুগলি জেলার মধ্যে, ব্রাহ্মণ সংস্কৃতি, বৌদ্ধ সংস্কৃতি এবং জৈন সংস্কৃতি। এবং এখানে প্রচুর ব্রাহ্মণ সংস্কৃতির মন্দির পাওয়া যায়, শিবের মন্দির, অন্যান্য মন্দিরও আছে, কিন্তু ব্রাহ্মণ সংস্কৃতির মন্দির, শিবের মন্দির সব থেকে অনেকটাই বেশি মন্দির শিবের। এটা ষণ্ডেশ্বর বলা হয় তার জন্য। এটা চুচড়া শহর। নেক্সট, এটা আপনারা জানেন রাধা গোবিন্দ মন্দির, আটপুর খুব বিখ্যাত জায়গা। আপনারা জানেন হুগলি জেলা, আপনারা গেছেন কিনা জানি না, কখনো আমাদের জন্মস্থান ছিল এই আটপুর। স্বামী ব্রহ্মানন্দ, ওই পাঁচজনের মধ্যে একজন, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, বিবেকানন্দ অ্যান্ড সুতরাং এই যে আটপুর জায়গাটা তার জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য রামকৃষ্ণদেব সেখানে গেছেন, তিনি স্পর্শ করেছেন সেখানে। এবং আটপুর জায়গাটি একটা হুগলি জেলার মধ্যে বিশেষ জায়গা, সব থেকে বড় মাহাত্ম, বড় জায়গা, যে ওখান থেকে বিবেকানন্দ উঠে আসছেন, বিবেকানন্দ হচ্ছেন, যেটা সিস্টার নিবেদিতা বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ না থাকলে বিবেকানন্দ হতেন না, এটা ঘটনা। এবং আটপুর না থাকলে হয়তো ওই পাঁচজন শিষ্য কোথায় তাদের মন্ত্র অঙ্গীকার করতেন আমরা জানি না, কিন্তু আটপুরটাকে ওরা বেছে নিয়েছিল শেষ। এবং আজকেও কিন্তু আটপুরে গেছে। আরো অনেক তার সঙ্গে কাহিনী যুক্ত আছে আটপুরের সঙ্গে। সেই কাহিনীগুলো বলতে গেলে আমি আর বলছি না। আমি নেক্সট আর একটা জিনিস দেখাবো। নেক্সট, এটা হচ্ছে সেন্ট ওলাফ চার্চ শ্রীরামপুর, আর একটা চার্চ শ্রীরামপুরে, এটাও আছে, শ্রীরামপুরে গেলে দেখতে পাবে সেন্ট ওলাফ চার্চ। এটাও ওই ডেনমার্কে ওরা করেছিল, যারা ব্যাপটিস্ট মিশনারি এসেছিল সেই সময়। ওলাফ চার্চ একদম কোর্ট কম্পাউন্ডে, শ্রীরামপুর কোর্টে যদি যান তাহলে আপনারা এই চার্চটা দেখতে পাবেন, একদম কোর্ট কম্পাউন্ডের মাঝখানে, একদম সামনে রাস্তার উপরে ওলাফ চার্চ। এখনো প্রেয়ার হয় ওখানে এবং এখনো জাগ্রত আর কি, জীবন এগুলোকে সুরক্ষিত আছে। নেক্সট, এটা ইমামবাড়া খুব বিখ্যাত জায়গা, আপনারা জানেন। ওখানে যখন দরবার হতো, নবাবদের দরবার হতো, সে সময় বহু দেশ দেশান্ত থেকে ইমামরা আসতেন, এবং সেই ইমামদের থাকার জায়গা এখানে আছে। আরাবিক এবং পার্সিয়ানে লেখা ওখানে পুরোটাই ইমামবাড়ার যে তৈরি করতে যে টাকাটা দরকার হয়েছিল সেটা হাজি মোহাম্মদ মহসিনের ফান্ড থেকে গিয়েছে। হাজি মোহাম্মদ মহসিন আপনারা জানেন বিখ্যাত ধনী লোক ছিলেন, অবশ্য নিজে ধনী ছিলেন না, ওনার ভগিনী তার যে বিধবা, তিনি তার সম্পূর্ণ দানটা করে গিয়েছিলেন। এবং সেই দানের টাকাতে কিন্তু মহসিন কলেজ এবং ইমামবাড়া এবং পার্সিয়ানে লেখা আছে। আপনারা যদি ইমামবাড়ার ভিতরে কখনো ঢোকেন তাহলে দেখবেন, যেমন তাজমহলে যদি আপনারা কখনো যান দেখবেন পুরো কোরআনটা আরবিতে লেখা আছে তার গায়ে, তাজমহলের গায়ে, এবং আরবি পড়তে পারলে আপনারা পুরোটাই কোরআনটা দেখতে পাবেন। ঠিক ইমামবাড়াতে গেলে আপনারা আরবি এবং পার্সিয়ানে পুরো দানপত্রটা হাজি মোহাম্মদ মহসিন কি বললেন আমি ইমামবাড়া তৈরি করার ক্ষেত্রে, এটা একটা বিরাট মূল্যবান অংশ। নেক্সট, সুসানা আন্না মারিয়া টম, চুচুড়া, এটাও একটা চুচুড়ার মধ্যে আর একটা টম। এবং এই টমটা খুব বিখ্যাত আন্না মারিয়ার নাম। আন্না মারিয়া একজন বিখ্যাত ব্যাপটিস্ট ছিলেন, তিনি ভারতবর্ষে এসেছিলেন ওই ধর্ম প্রচারক হিসাবে, যেমন ইন্ডিয়া এসেছিলেন বা ইত্যাদি তারা এসেছিলেন। তার একটা টম আমরা চুচুড়াতে দেখতে পাই, এখনো আছে গঙ্গার ধারে, একদম গঙ্গার ধারে। এই টমটা আপনারা দেখতে পারেন। নেক্সট, এটা হচ্ছে মুরলীধর দেবদাসী দশঘরা টেম্পল, এটাও কিরকম, দশঘরাতে প্রচুর এরকম মন্দির আছে। এবং মুরলীধর কৃষ্ণ, এবং ওই যে বলছিলাম ব্রাহ্মণ সংস্কৃতি, শিবের যেমন মন্দির আছে, কৃষ্ণের মূর্তি আছে, মন্দির আছে, রাধা কৃষ্ণ যুগ্ম যুগল মূর্তি মন্দির আছে হুগলি জেলাতে। এই মন্দিরগুলোকে আমাদের খুব দর্শনীয় স্থান বলে মনে হয় আজও, অন্তত এই আঞ্চলিক ইতিহাস। নেক্সট, এটা হচ্ছে রাধা মাধব মন্দির, রাজবাহাট, এটাও রাজবাহাটে। দেখুন এক চূড়া বিশিষ্ট এবং মাথায় তিনটে চূড়া আছে, এবং এটা চার চালা, চালা বুঝেন তো, 1 2 3 4 এবং 4 চালা, এটা 4 চালা মন্দির এই রাজবাহাটে আছে। এটাও কিন্তু রাধা মাধব মন্দির, কৃষ্ণ মন্দির। এর মন্দিরের আদলটা অনেকটা বাঁকুড়ার আদলের মতো দেখবে। বাঁকুড়ার যে টেরাকোটা মন্দির দেখতে পান, সেই টেরাকোটা মন্দিরের অনেকটা, এখানে যদিও টেরাকোটা কম আছে, কয়েকটা হয়তো আছে, কিন্তু টেরাকোটা এই মন্দিরে কম আছে, কিন্তু এরকম মন্দির প্রচুর আছে
হুগলি জেলা। নেক্সট, এটা স্কাল্পচার অফ কোতলপুর, কোতলপুরের স্কাল্পচার। এটা কোতলপুর বলে একটা জায়গা আছে, আপনারা জানেন হুগলি জেলায় খুব বিখ্যাত জায়গা, এবং সেখানেও কিন্তু প্রচুর মন্দির পাওয়া গেছে। এই স্কাল্পচারটা সেখানকার, এটাও কিন্তু টেরাকোটা। সুতরাং এই টেরাকোটা সমৃদ্ধ যে মন্দিরগুলো, সেগুলো বেশিরভাগই পশ্চিমবঙ্গের ইতিহাসে, বিনয় ঘোষের বইটা পড়লে পাবেন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি বইটা, নিহারঞ্জন রায়ের বই আছে। সুতরাং সেখানে আপনারা দেখতে পাবেন এই মন্দিরে একজন বিখ্যাত মানুষ মাকঞ্চু, খুব বিখ্যাত মন্দির নিয়ে কাজ করেছে মাকঞ্চু, আর এসিডিক সোসাইটির সঙ্গে খুব যুক্ত ছিলেন। তার বেঙ্গল স্কাল্পচার বইটা খুব বিখ্যাত বই, সেখানেও কিন্তু এই মন্দিরগুলোর ইতিহাস চর্চা করেছেন বহু আগে এসিডিক সোসাইটিতে বসে, এবং তিনি এই হুগলি জেলার এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ঘুরেছেন, একদম ক্ষেত্র সমীক্ষা করে করে মন্দির চর্চা করেছেন। এই মানুষগুলোকে আমাদেরকে স্মরণ করতে হয়, মাকঞ্চু খুব বিখ্যাত মানুষ। নেক্সট, মিশন কলেজ দেখলাম, আর একটা আর কিছু নেই, আর নেই না, আর নেই। আচ্ছা, আমি আর একটা জিনিস আপনাকে বলি, শেষ করবো, সেটা হচ্ছে আটপুরের কথাটা যেটা বলছিলাম, এটা অসম্পূর্ণ বলে গেলাম। আটপুরে আজও একটা চালা দেখতে পাবেন, ঘরের চালা। ওই চালাটা খুব বিখ্যাত চালা। ওই চালাটার ভিতরেই কিন্তু নরেন্দ্রনাথ আগুন যে চলে ওটা কিন্তু ঘরে, এবং ওই চালা ঘর এখন কিন্তু আজকে পশ্চিমবঙ্গের কোনো গ্রামে পাবে না ওই রকম চালা। আমি দেখেছি বর্ধমান জেলাতেও কিছু কিছু জায়গায় চালা ঘর তৈরি হয়েছে, কিন্তু ওই চালা একদম ভাবে যেন মাটিতে মিশে গেছে চালটা, এক্স্যাক্টলি তাই, ওখান থেকে হাত পাওয়া যায়। এবং ওর যে স্ট্রাকচারটা, আপনারা ভিতরে ঢুকেছে নিশ্চয়ই, ঢুকে দেখেছেন কিনা জানি না, একদম কাঠ এবং বাঁশের যেটা কামারটুকু জয়রামবাটিতে গেলে দেখতে পাবেন, যে যেটাতে শ্রী ঠাকুর থাকতেন ওখানটাতে, সেটাও কিন্তু চাল, এবং ওই ধাঁচের খানিকটা মাটির দাওয়া, এবং দাওয়াটা একটাই ঘর, একটা দাওয়া, এবং ওই ঘরটার বিশেষ মাধুর্য থাকে। এবং সাইন্টিফিক্যালি ওই ঘরগুলো খুব ইম্পর্টেন্ট থাকে এই কারণে যে শীতকালে খুব একটা শীত হতো না, গ্রীষ্মকালে খুব একটা গরম হতো। ওই ঘরের চাল দিয়ে তার জন্য তখনকার দিনে এই মন্দিরগুলোকে তৈরি করা হতো, এবং বিশেষ জায়গায় তৈরি করা হতো। থ্যাংক ইউ অল, আপনারা ভালো থাকবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই হুগলি ডিস্ট্রিক্টের প্রতীক সম্বন্ধে আমাদের সামনে যে বর্ণনা দিলেন, আপনাকে সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত। আমি একটু বেশি সময় নিয়ে নিলাম। আমার একটা প্রশ্ন ছিল,